সানওয়ে ইউনিভার্সিটি ক্যাম্পাস, কুয়ালালামপুর। সকাল 10টা। ক্যাম্পাসের গেটের পাশে তিনজন বাংলাদেশি ছাত্র সজীব, রাফি আর তানভীর দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। তাদের হাতে কফি, কিন্তু মনোযোগ পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েদের দিকে। আরে দোস্ত, এই মালয়েশিয়ার রোডটাও কেমন যেন ভিআইপি। গায়ে লাগলে জ্বলে না, কিন্তু ঘাম বের করে ছাড়ে। আর তুই বলছিলি আজ আবহাওয়া ঠান্ডা থাকবে। তোর ওয়েদার ফোরকাস্ট আর আমাদের দেশে লোডশেডিংয়ের শিডিউল দুটোই ভুয়া। আরে ধুর, বাদ দে তো রোদের আলাপ। অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিস? ওই টাকলু প্রসেসর কিন্তু বলেছে আজ লাস্ট ডেট। আমি তো কাল রাতে নেক্সট নোট ফিক্স সিরিজ দেখতে দেখতে ভুলে গেছি। তানভীর, তোরটা দে তো, একটু কপি পেস্ট মারি। কপি করবি কর, কিন্তু নামটা তো চেঞ্জ করিস ভাই। গতবার তো নিজের বাপের নামের জায়গায় আমার বাপের নাম লিখে দিয়েছিলি। ওই দেখ, গেট দিয়ে ওটা কে ঢুকছে দেখিস। গেট আপ, মনে হচ্ছে গুলিস্তান থেকে সোজা বিমানে উঠে এখানে ল্যান্ড করেছে। গেট দিয়ে ঢুকছে আমাদের আজকের গল্পের নায়ক মাসুম। তার পরনে ঢোলা শার্ট, কাঁধে তালিমারা ব্যাগ। সে এমনভাবে এদিক ওদিক তাকাচ্ছে যেন মঙ্গল গ্রহে এসেছে। সে মনে মনে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ইজ্জত রাখিও। ম্যাপে তো দেখালো এটাই মেন গেট, কিন্তু এত বড় দালান কেন? আমি কি ভুল করে কোনো শপিং মলে ঢুকলাম? মাসুম এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটছে, যেন সে নিজের অস্তিত্ব নিয়েই লজ্জিত। পাশ দিয়ে হেঁটে যাওয়া একদল বিদেশি মেয়ে তাকে দেখে ফিক করে হেসে দিল। মাসুম লজ্জায় মাথা নিচু করে ফেলল, কিন্তু তার নিচু করা চোখের মনি খুব দ্রুত 360 ডিগ্রিতে চারপাশটা স্ক্যান করে নিল। গেটে তিনজন গার্ড, কোমরের বেল্ট দেখে মনে হচ্ছে সাধারণ সিকিউরিটি নয়। ডান দিকে ছাদের কার্নিসে একটা সিসি ক্যামেরা, যেটা ব্লাইন্ড স্পট কাভার করছে। গুড, জায়গাটা হাই প্রোফাইল। ওদিকে সজীব বলে, হা। আরে বেটা, শার্টের হাতা তো কোনোই পার হয়ে কবজিতে ঝুলে আছে। মনে হয় বড় ভাইয়ের শার্ট মেরে দিয়েছে। চল তো একটু রেকিং দিই। থাক, বাদ দে, এমনিতেই নার্ভাস মনে হচ্ছে, পরে আবার কেঁদে দিলে ঝামেলা। হঠাৎ ক্যাম্পাসের পেছনের রাস্তা কাঁপিয়ে বিকট ইঞ্জিনের শব্দ হয়। সবাই চমকে তাকায়। একটা লাল রঙের ফেরারি গাড়ি ঝড়ের গতিতে এগিয়ে আসছে। মাসুম রাস্তার ঠিক মাঝখানে। আরে আরে, ওই ছেলেটা তো গেল। ওই গাড়িটা তো আন্ডারওয়ার্ল্ডের ডন ভিক্টর ভাইয়ের মেয়ের। ও ব্রেক কষবে না? মাসুম এমন ভান করলো যেন সে শব্দটা বুঝতেই পারেনি। গাড়িটা একদম তার গায়ের ওপর এসে ক্যাচ শব্দে ব্রেক কষল। ওরে আল্লাহ গো! বলে লাফ দিয়ে পাশের ড্রেনের কাদার উপর পড়ল। ড্রাইভার সাহেব, ও ড্রাইভার সাহেব, চোখ কি পকেটে রাখছেন নাকি? আর একটু হইলে তো আমারে ভর্তা বানাইয়া পরোটা দিয়া খাইতেন। গাড়ি থেকে নামলো আজকের গল্পের নায়িকা সারাহ, চোখে সানগ্লাস, রাজকীয় ভাব। তার পেছনে নামলো 6 জন বিশাল দেহি বডিগার্ড। সারার চোখে মুখে বিরক্তি। হোয়াট দ্য হেল! এই ফকিন্নি, তুই আমার গাড়ির সামনে কি করছিস? মরার জায়গা পাস না নাকি ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার ধান্দা? দর্শক, একটা কথা বলে দিতে চাই, এই গল্পের মালয়েশিয়া ভাষা হয়তো অনেকেই বুঝবেন না, তাই পুরো গল্পটা বাংলা ভাষায় ট্রান্সলেট করে লেখা হয়েছে। আপনাদের জন্য অনেক কষ্ট করে ট্রান্সলেট করলাম, তার বিনিময়ে একটি লাইক তো দিতেই হবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ম্যাডাম, আমি আসলে নতুন, মানে গ্রাম থেকে আসছি তো। এই শহরে গাড়িগুলো যে এত জোরে চলে বুঝি নাই। আমি তো ভাবছিলাম ভূমিকম্প হইতাছে, মাফ করে দেন। গ্রাম থেকে এসেছিস তো খ্যাত, গিয়ে কাজ কর। এখানে ভার্সিটিতে কি চাস? আর তোর এই নোংরা কাদা ছিটকে আমার জ্যাকেটটা লাগলো। ডু ইউ নো হাউ মাচ ইট কস্ট? তোর 7 পুরুষের ভিটে বিক্রি করলেও এটার একটা বোতামের দাম হবে না। ম্যাডাম, কসম আল্লাহর, আমি ইচ্ছা করে আর লাগাই নাই। দাঁড়ান, আমি মুইছা দিতেছি। আমার কাছে গামছা নাই, তবে টিস্যু আছে। মাসুম পকেট থেকে একটা দুমড়ানো মুচড়ানো টিস্যু বের করে সারাহর দিকে অগতে নিল। সারাহ ঠাস করে মাসুমের হাতে একটা থাপ্পড় মারল। টিস্যুটা ছিটকে পড়ল। ডোন্ট ইউ ডেয়ার টাচ মি! খবরদার, তোর ওই নোংরা হাত আমার গায়ে লাগাবি না। সিকিউরিটি, এই ইঁদুরটাকে বের করে দিচ্ছ না কেন? কম্পাসের স্ট্যান্ডার্ড কি
এতটাই নিচে নেমে গেছে যে এখন রাস্তার ভিখারিরাও এখানে ঘুরবে? ম্যাডাম, মারলেন কেন? আমি তো শুধু মুছতে চাইছিলাম। আমি স্কলারশিপ পাইছি ম্যাডাম। আমি স্টুডেন্ট, আমারে পুলিশে দিয়েন না। আমার মা জানলে মরে যাব। মরলেই ভালো, অন্তত পৃথিবী থেকে একটা আপদ কমবে। আর শোন, নেক্সট টাইম যদি তোকে আমার 100 মিটারের মধ্যে দেখি, আমি ড্রাইভারকে বলবো তোকে পিষে দিয়ে চলে যেতে। গেট লস্ট ফ্রম মাই সাইট। ম্যাডাম, 100 মিটার তো মেলা দূর। ভার্সিটি তো ছোট। ভিজা দিয়া মাইপা চলুম কেমনে? তোর কি মুখেও ব্রেক নেই? আবার তর্ক করছিস? জানিস আমি কে? জানি তো, আপনি বড়লোক বাপের বেটি। কিন্তু ম্যাডাম, আমার শার্টটাও তো ছিঁড়ে গেল। এটার দাম 200 টাকা ক্ষতিপূরণ। হোয়াট, ইউ ওয়ান্ট মানি? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার জুতো নোংরা করেছিস, উল্টে আমার কাছে টাকা চাইছিস? না মানে গরিব মানুষ তো, 200 টাকা আমার কাছে অনেক ম্যাডাম। আপনার তো একবেলা কফির বিলও এর চেয়ে বেশি। শাট আপ। তোর গলার আওয়াজ শুনলে আমার মাইগ্রেন বাড়ে। তুই কি কথা না বলে থাকতে পারিস না? পারি ম্যাডাম, কিন্তু পেটে খিদা থাকলে মুখে চলে বেশি। মাফ করে দেন। তোর গা থেকে তো ড্রেনের গন্ধ আসছে। ছি, তুই কি গোসল করিস না? করি তো ম্যাডাম, সপ্তাহে 2 দিন। কিন্তু আজ তো ড্রেনে পয়লা গেলাম আপনার লাইগা। এখন গন্ধ তো একটু আসবই। আমার জন্য? ইউ ব্লাডি ইডিয়েট! তুই নিজে আমার গাড়ির সামনে এসেছিস। এই টাইগার, একে ধরে ড্রেনে আবার চুবিয়ে দে তো, যাতে বুঝতে পারি ওর আসল জায়গাটা কোথায়। একজন বিশালদেহী বডিগার্ড মাসুমের কলার ধরতে এগিয়ে এলো। মাসুম ভয়ে কুকড়ে গিয়ে হাত জোর করলো। না না ভাইজান, ধরবেন না। আমার হাড্ডি নরম, ভাঙ্গা যাইব। ম্যাডাম, আমি আপনার পায়ের ধুলা, মাফ করে দেন। থাম টাইগার, নোংরা জিনিসে হাত দিবি না, ইনফেকশন হতে পারে। জি ম্যাডাম, ঠিক কইছেন। আমি জীবাণু, আমারে ধরেন না। তোই ম্যাডাম, আমার মনটা কিন্তু শরীরের চেয়েও সুন্দর। মানে হওয়ার কথা আর কি। আবার কথা বলছিস? তুই কি আমায় কমপ্লিমেন্ট দিচ্ছিস নাকি জোর করছিস? তোর চেহারা দেখলে মনে হয় পকেট মার। সত্যি করে বল, তুই কি এখানে পড়তে এসেছিস নাকি ওয়ালেট চুরি করতে? আল্লাহর কসম ম্যাডাম, আমি স্টুডেন্ট। চেহারা খারাপ হইতে পারে, কিন্তু আমি চোর না। আপনি বিশ্বাস করেন? তোর বিশ্বাস আমি ডাস্টবিনে ফেলি। শোন, তোর নাম কি? মাসুম, মাসুম বিল্লাহ। মাসুম নামের অর্থ তো নির্দোষ, কিন্তু তোকে দেখলে মনে হয় তুই জন্ম থেকেই দোষী। শোন মাসুম বিল্লাহ, এই কম্পাসের ক্যান্টিনেও যেন তোকে না দেখি। যেখানে আমি খাবো সেখানে তোর ছায়া পড়লে আমি পুরো ক্যান্টিনে আগুন লাগিয়ে দেব, আর সেই আগুনের সাথে তোকেও পোড়াবো। ম্যাডাম, আমি তো ক্যান্টিনে খাই না। আমি মেসে থেকে রুটি বাইন্ধা আনি। আপনি টেনশন নিয়েন না। আপনার খাওয়ার টাইমে আমি বাথরুমে পলাইয়া থাকবো। গুড, ওটাই তোর পারফেক্ট জায়গা। আর আমার দিকে ওভাবে বোকার মতো তাকিয়ে থাকবি না, চোখ তুলে নেব একদম। চোখ তুলে নিলে দেখুন কেমনে ম্যাডাম? আপনি তো মাশাআল্লাহ পরীর মতো সুন্দর। না দেখলে তো লস। ইউ চিপ ফ্ল্যাট, তোর এত বড় সাহস, তুই আমার সাথে ফ্ল্যাট করছিস? তবা তবা, ফ্লার্ট করুম কেন? আমি কইছি আপনি সুন্দর। এইটা তো সত্য কথা। সত্য বলা কি পাপ? তোর মুখে সত্যি কথাও গালির মতো শোনায়। আমার চোখের সামনে থেকে দূর হ। 1 2। যাইতাছি ম্যাডাম, যাইতাছি। 3 গুনলে তো আবার লাথি মারবেন। মাসুম তড়িঘড়ি করে ব্যাগ কুড়িয়ে দৌড় দিল। কিছুটা দূরে গিয়ে আবার ঘুরে তাকালো। ম্যাডাম, টিস্যুটা কি লাগাবো? পকেট আরেকটা আছে। সারাহ পা থেকে জুতো খোলার ভঙ্গি করে। তুই যাবি নাকি আমি আবার মারবো? মাসুম আর দাঁড়ালো না, দৌড়ে ভিড়ের মধ্যে মিশে গেল। সারাহ রাগে গিজগিজ করতে করতে গাড়িতে লাথি মারল। ইডিয়েট, পুরো মুডটাই অফ করে দিল সকালবেলা। এরপর সারাহ তার বডিগার্ডদের নিয়ে চলে গেল। সজীব দৌড়ে মাসুমের কাছে এসে বলে, ভাই, তুই ঠিক আছিস? খুব বাঁচার বেঁচে গেছিস ভাই। এই মেয়েটা মানুষ না, ডাইনি। এর নাম সারা। এর বাপ এই দেশের মাফিয়া। তুই আর এর ছায়াও মারাস না। জি ভাই, আমি আসলে বুঝি নাই। আচ্ছা ভাই, এখানে কম দামে ভাত পাওয়া যায় কই? খিদা লাগছে খুব। আর ওই ম্যাডাম মনে হয় খুব রাগী। না,
সুন্দর মানুষগুলো তো রাগী হয় কেন ভাই? তুই তো দেখি দুনিয়ার কোনো খোঁজই রাখিস না। পেটে ভাত নাই, আবার সুন্দর মানুষের খোঁজও নিচ্ছিস। যা, ক্যান্টিনে যা। আর শোন, সাবধানে থাকিস। মাসুম মাথা নেড়ে চলে গেল। একটু আড়ালে গিয়ে সে তার চশমাটা ঠিক করলো। তার মুখের সেই বোকা ভাবটা নিমেষেই উধাও হয়ে গেল। সে কলারের নিচে থাকা মাইক্রোফোনে ফিসফিস করে বলল, টার্গেট কনফার্মড। সাবজেক্ট অত্যন্ত অ্যারোগ্যান্ট এবং ভায়োলেন্ট। তার বডিগার্ডদের পজিশন দুর্বল। ডান দিকের গার্ডটা একটু খুঁড়িয়ে হাঁটছে, মানে ইনজুরি আছে। হানি ট্র্যাপের কাজটা কঠিন হবে, কারণ মেয়েটা তো আমাকে মানুষই মনে করে না। ওভার। এরপর সারাদিন ক্লাস শেষে মাসুম তার মেসে ফেরে। রাত তখন 9টা। মাসুম একটা ভাঙা চেয়ারে বসে ল্যাপটপে ভিডিও কলে কথা বলছে। তার পরনে একটা গেঞ্জি। ওপাশ থেকে তার সৎমা সোফিয়া বেগম কথা বলছেন। সোফিয়া বেগম পান চিবোচ্ছেন। তার ভঙ্গি খুবই তাচ্ছল্যপূর্ণ। তোর এতক্ষণ লাগে ফোন ধরতে? নবাবজাদা হয়ে গেছিস নাকি? এদিকে তোর বাপ ব্যথায় কাতরাচ্ছে, আর তুই মনে হয় ওই দেশে গিয়ে ফুর্তি করছিস। শোন, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম তোর বাবাকে। হার্টের ব্লক ধরা পড়েছে, অপারেশন করতে হবে। ডক্টর বলেছে 3 লাখ টাকা লাগবে। টাকা পাঠা। মা, ফুর্তি করবো কেন? আমি তো কেবল এলাম, এখনো কোনো কাজ জুটায়নি। সাথে যা এনেছিলাম তা দিয়ে তো বাসা ভাড়া আর সেমিস্টার ফি দিলাম। আর বাবার শরীর তো ভালোই ছিল, হঠাৎ এত খারাপ হলো কিভাবে? তোমরা কি ঠিকমতো ওষুধ খাওয়াওনি? ও মা, এখন উল্টো আমাকে দোষ দিচ্ছিস? আমরা ওষুধ খাই না। তুই তো বিদেশে গিয়ে বড় বড় কথা শিখেছিস। টাকা দিবি কিনা বল, নাকি ফোন রেখে দেবো? তোর ভাই রাহাতকে বললাম, ও বলল ওর নাকি ফ্ল্যাটের কিস্তি আছে, এখন টাকা দিতে পারবে না। সব দোষ কি আমাদের? মা, রাহাত ভাই তো বড় পজিশনে চাকরি করে, ও কেন পারবে না? আমি তো ছাত্র মানুষ। তোমরা তো জানো আমি স্কলারশিপে আসি। আমার কাছে তো জমানো টাকা নাই। আমাকে অত্যন্ত একটা সপ্তাহ সময় দাও, আমি দেখি কারো কাছে ধার করা যায় কি না। পাশ থেকে মাসুমের বাবা আমজাদ সাহেবের দুর্বল কিন্তু রাগী গলা শোনা গেল। ফোনটা দে তো আমার কাছে, দেখি কুলাঙ্গারটাকে। সোফিয়া ল্যাপটপটা ঘোরালেন। আমজাদ সাহেব বিছানায় শুয়ে আছেন। তাকে খুব অসুস্থ দেখাচ্ছে। মাসুম, তুই কি চাস? আমি কি বিনা চিকিৎসায় মরে যাই? সারা জীবন তো আমাকে হতাশাই করলি। তোর বয়সের ছেলেরা বাপকে হজে পাঠায়, গাড়ি বাড়ি করে দেয়, আর তুই বাপের ওষুধের টাকাটাই দিতে পারিস না। তোর জন্মটাই আমার পাপ ছিল। বাবা, এমন করে বলো না প্লিজ। তুমি জানো না আমি এখানে কি অবস্থায় আছি। আমি একবেলা খাই তো 2 বেলা না খেয়ে থাকি। কিন্তু বিশ্বাস করো, আমি টাকার ব্যবস্থা করব। আমি কিডনি বেচে হলেও তোমাকে টাকা পাঠাবো বাবা। তুমি শুধু আমাকে দোয়া করো। রাখ তোর দোয়া, টাকা না পাঠালে আর ফোন দিবি না। আসুন, আমি মরে গেলে জানাজায় আসার দরকার নেই। তোর মতো ছেলের কাঁধে চড়ে আমি কবরে যেতে চাই না। লাইনটা কেটে গেল। স্ক্রিনটা কালো হয়ে গেল। মাসুম স্তব্ধ হয়ে বসে রইল। সে ধীরে ধীরে ল্যাপটপটা বন্ধ করলো। তারপর 2 হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। বাবা, তুমি জানো না, তোমার এই কুলাঙ্গর ছেলেটা চাইলেই এখন 1 কোটি টাকা জোগাড় করতে পারে। কিন্তু সেই টাকা হারাম, দেশের সাথে বেইমানি করার টাকা। আমি দেশের জন্য নিজের জীবন, যৌবন, পরিবার সব শেষ করে দিলাম। আর বিনিময়ে কি পেলাম? শুধু ঘৃণা। আমি কি সত্যিই খুব খারাপ ছেলে? হঠাৎ তার ফোনে একটি মেসেজ আসে। ইমিডিয়েটলি চায়না টাউনের মাছ বাজারে চলে আসো এজেন্ট, ইম্পর্টেন্ট মিটিং। মাসুম মন খারাপ করে ঘর থেকে দ্রুত বেরিয়ে পড়ে। সে সোজা চায়না টাউনের মাছবাজার আন্ডারগ্রাউন্ড বেসে চলে আসে। মাছবাজারের কটু গন্ধ, চারিদিকে বরফের চাই। মাসুম একটা রেইনকোট পরে দাঁড়িয়ে আছে। তার সামনে এজেন্ট রকিব দাঁড়িয়ে আছে। রকিব সিগারেট টানছে। চেহারা এমন করে রেখেছো কেন? বাড়ি থেকে খারাপ খবর? বাদ দিন বস। বাড়ির খবর ভালো হলেও আমাদের জন্য খারাপ, খারাপ হলেও খারাপ। কাজের কথা বলুন। ভেক্টরের কি আপডেট কি? খুবই সিরিয়াস। ভিক্টর আগামী সপ্তাহে বেনাপোল বর্ডারে দিয়ে বড় একটা বিস্ফোরক চালান ঢুকবে। RDX, ওটা যদি দেশে ঢোকে তবে ঢাকা শহরের অর্ধেক ম্যাপ থেকেই মুছে যাবে। আমাদের হাতে সময় নেই। তোমাকে ভিক্টরের
ল্যাপটপের অ্যাক্সেস নিতে হবে। নিব, কিন্তু মেয়েটা তো আমাকে দেখলেই চড় মারতে আসে। আজ সকালে এক দফা অপমান করে গেছে। ওর সাথে ভাব জমানো আর বাঘের সাথে কোলাকুলি করা একই ব্যাপার, অন্য কোনো প্ল্যান নেই। শোনো মাসুম, বাঘকে বশ করতে হলে বাঘের ইগোতে আঘাত করতে হয় না, বাঘকে ঋণী করতে হয়। কাল বিকেলে সারা শপিংয়ে যাবে বুকিত বিনতাং এলাকায়। আমাদের ইনফরমার জানিয়েছে ভিক্টরের বিরোধী গ্রুপ ব্ল্যাক স্কেল কাল সারাকে কিডন্যাপ করার চেষ্টা করবে। কিডন্যাপ? তাহলে তো আমার জন্য ভালো সুযোগ। আমি গিয়ে হীরার মতো বাঁচাবো আর মেয়ে প্রেমে পড়ে যাবে। সিম্পল। না, সিম্পল না। তুমি হিরোর মতন বাঁচাতে পারবে না। মনে রেখো, তুমি মাসুম, বিল্লাল একজন ভীতু, বোকা এবং গাধা টাইপের স্টুডেন্ট। তুমি যদি ওখানে গিয়ে কুমফু করতে দেখাও, ভিক্টর 1 সেকেন্ডে বুঝে যাবে তুমি প্ল্যান্টেড এজেন্ট। তোমাকে এমনভাবে বাঁচতে হবে যেন মনে হয় সব অ্যাক্সিডেন্টলি হয়েছে। পারবে? মানে সাপও মরতে হবে, লাঠিও ভাঙা যাবে না, আবার সাপের কামড়েও খাওয়া যাবে না। বস, আপনারা পারেনও বটে, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? স্পাইদের কোনো শর্ত থাকে না। আমার বাবার হার্টে ব্লক ধরা পড়েছে, 3 লাখ টাকা লাগবে। আমি জানি আমার সব অ্যাকাউন্ট ফ্রিজ করা, কিন্তু আপনি যদি ফান্ড থেকে বেনামে টাকাটা আমার বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, আমি কথা দিচ্ছি এই মিশন আমি জীবন দিয়ে হলেও কমপ্লিট করব। টাকার ব্যবস্থা হবে, কিন্তু মনে রেখো, কালকের মিশন যদি তুমি একটুও ভুল করো তাহলে তোমার লাশটা আমরা দেশে পাঠাতে পারবো না, সাগরে ভাসিয়ে দিতে হবে। লাশের চিন্তা আমি করি না বস, শুধু দেখবেন বাবা যেন চিকিৎসাটা পায়। আর হ্যাঁ, আমার জন্য একটা সাইলেন্সার যুক্ত পিস্তল আর কিছু মার্বেল লাগবে। মার্বেল দিয়ে কি করবে? বাচ্চামি করবে নাকি? কাল দেখবেন, বাচ্চামি দিয়েই বড় কাজ হবে। যেই প্ল্যানিং সেই কাজ। পরের দিন বিকেল 4টে, বুকিত বিনতাং হাইওয়ে। রাস্তার পাশে ফুটপাতে মাসুম একটা ভাঙা সাইকেল নিয়ে দাঁড়িয়ে ডাব খাচ্ছে। রাস্তার উল্টো পাশে সারাহ শপিং ব্যাগ হাতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ড্যাড, তুমি এটা কি করলে? আমার ক্রেডিট কার্ডের লিমিট ক্রস হয়ে গেছে বলছে। আমি ওই হিরের নেকলেসটা কিনতে পারলাম না। আমার ফ্রেন্ডসরা হাসাহাসি করছিল। ইউ সো হিউমিলিয়েটিং। তুমি এখন লিমিট বাড়াও। হঠাৎ 3টি কালো ভ্যান এসে সারার সামনে ব্রেক করলো। ভ্যান থেকে মুখোশ পরা 10 থেকে 12 জন লোক নামলো। তাদের হাতে হকি স্টিক আর ক্লোরোফর্মের রুমাল। এক পথচারী বলেন, এই কি হচ্ছে এখানে? সবাই সরে যা, কেউ সামনে এলে গুলি করে দেব। এই মেয়ে, চুপচাপ গাড়িতে ওঠ। তোরা কারা? জানিস আমি কে? আমার বাবা জানতে পারলে তোদের জ্যান্ত কবর দিয়ে দেবে। একজন গুন্ডা সারাহর হাত ধরে হ্যাচকা টান দিল। সারাহর হাত থেকে ফোন পড়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু আরেকজন তার মুখে রুমাল চাপার চেষ্টা করলো। শো টাইম। মাসুম হঠাৎ চিৎকার করে উঠল। ওরে বাবারে, সাপ সাপ, অ্যানাকোন্ডা সাপ। মাসুম তার সাইকেলটা নিয়ে প্যাডেল মেরে সোজা ভ্যানগুলোর দিকে চালালো না, স্বয়ং রাস্তার পাশে রাখা একটা কনস্ট্রাকশনের তেলের ড্রামের দিকে গেল। সেই ড্রামটার ছিপিতে সাইকেলের চাকা দিয়ে গুঁতো মারল। ছিপি খুলে গেল। সরে যান ভাইরা, আমার সাইকেলে ব্রেক নাই, আর সাপটা ডাবের ভিতর থেকে বের হয়েছে। মাসুম ড্রামটা লাথি দিয়ে রাস্তায় ফেলে দিল। কালো তেল পুরো রাস্তায় ছড়িয়ে পড়ল। গুন্ডারা যারা সারাহকে টানছিল, তাদের জুতোর নিচে তেল পড়তেই তারা ধপাস ধপাস করে আছাড় খেতে লাগলো। আরে কে তেল ফেললো রে? আমার কোমর গেল রে। মাসুম সাইকেল থেকে ইচ্ছে করে পড়ে গিয়ে গড়াগড়ি খেতে খেতে বলে, ও মা গো, মরে গেলাম গো। ভাই, সাপটা কি আপনাদের কামড়ে দিছে? আমারে বাঁচান। মাসুম গড়াগড়ি খাওয়ার ভান করে মাটি থেকে এক মুঠো বালি নিল। একজন গুন্ডা উঠে দাঁড়িয়ে পিস্তল বের করে সারাহর দিকে তাক করলো। মাসুম বালিটা ছুঁড়ে মারল গুন্ডার চোখে। আমার চোখ, কিছু দেখছি না, কে মারলো? ভাই, বাতাসের লোকে বালি উঠতেছে, আপনারা সাবধানে থাকেন। মাসুম হামাগুড়ি দিয়ে সারাহর কাছে গেল। সারাহ ভয়ে কাঁপছে। মাসুম তার ওড়না ধরে টান দিল। ম্যাডাম, হাঁ করে কি দেখতেছেন? সিনেমা শুটিং না এটা, পালান। এরা তো কিডন্যাপার। আমি তো সাপ দেখে ভয় পাইয়া
ড্রাম ফালাই দিয়েছি, আল্লাহই বাঁচাইছে। আমার পা নড়ছে না, আমাকে হেল্প করো। আরেকজন গুন্ডা হকি স্টিক নিয়ে তেড়ে আসছে। মাসুম পকেট থেকে একটা মার্বেল বের করে গুলটির মতো আঙুল দিয়ে ক্লিক করলো। মার্বেলটা গিয়ে লাগলো গুন্ডার কপালে। গুন্ডা মাথা ঘুরে তেলের উপর পড়ে গেল। হাই হাই, ওই ভাই তো ভয়েই পড়ে গেল। ম্যাডাম দাঁড়ান। মাসুম সারাহর হাত শক্ত করে ধরল। দুজনে দৌড়ে একটা সরু গলির মধ্যে ঢুকলো। পেছনে গুন্ডারা তেলের উপর আছাড় খেতে খেতে গালি দিচ্ছে। তুমি তুমি আমাকে কোথায় কোথায় নিয়ে যাচ্ছ? আমার গাড়ি ওখানে। গাড়ির চিন্তা বাদ দেন ম্যাডাম, জান থাকলে গাড়ি অনেক কেনা যাইব। আপাতত এই ডাস্টবিনের চিপাই লুকান, ওরা পিস্তল বাইর করছে। তারা একটা বড় ডাস্টবিনের আড়ালে গিয়ে লুকালো। সারাহ মাসিমের শার্ট খামচে ধরে আছে। দুজনের নিঃশ্বাস খুব কাছাকাছি। সারাহ এই প্রথম মাসুমের চোখের দিকে তাকালো। ছেলেটাকে সে ফকিন্নি ভেবেছিল, কিন্তু আজ এই ছেলেটাই তাকে বাঁচালো। তুমি জানলে কি করে ওরা কিডন্যাপার? আমি কি জানি ম্যাডাম, আমি তো সাপ দেখে চিল্লাইছি। কপাল ভালো তেল পয়রা ওরা আছাড় খাইছে, নইলে তো আপনার রাস্তায় ভৈরা নিয়ে যাইতো। আপনার কি শত্রু আছে নাকি ম্যাডাম? আমি জানি না, আমার খুব ভয় করছে মাসুম, প্লিজ আমাকে ছেড়ে যেও না। ছাড়ুম না ম্যাডাম, কিন্তু আপনি আমার হাতটা যেমন ধরেছেন রক্ত তো বন্ধা হয়ে গেল, একটু ঢিলা দেন। সারাহ লজ্জা পেয়ে হাতটা একটু আলগা করলো, কিন্তু ছাড়ল না। মাসুম মনে মনে হাসলো। বাঘিনী এখন পোষ মেনেছে, কিন্তু খেলা তো কেবল শুরু। ম্যাডাম পুলিশ আসার শব্দ পাইতেছি, মনে হয় বাঁচা গেলাম। তাই একটা কথা, আমার সাইকেলটা কিন্তু ভাঙ্গা গেছে, আপনি কিন্তু ক্ষতিপূরণ দিবেন। তুমি একটা পাগল, তোকে আমি নতুন সাইকেল কিনে দেবো, এখন চুপ করে বসে থাক। সত্যি দিবেন? প্রমিস। কসম? আবার? বড় লাগলে ভুলে যায়। আমি ভুলি না। লাল কিনবেন? আচ্ছা লাল। বেল থাকবে? থাকবে। দুইটা? দুটাই। ম্যাডাম আবার কি? একটু সরেন। কেন? গন্ধ আসছে। আমার গা থেকে? না, ডাস্টবিন থেকে। পাগল একটা। আপনিও? কি বললি? না কিছু না। ভয় পেলি? কিসের? না আমাকে। একটু একটু। গুড। হাতটা ছাড়েন। ছাড়বো না। ব্যথা লাগে? লাগুক। ম্যাডাম হুম। হাত গামছে? খামুক। আজব তো। আমি এমনই। কেমন? মানুষের উপর একটু বেশি অধিকার ফলায়। বুঝছি। কি বুঝলি? আপনি জিদ্দি অনেক। সাইকেলটা কিন্তু। চুপ কর। আচ্ছা। একদম চুপ কর। হর্নে আওয়াজ হবে? মাসুম। সরি। আমিও সরি। আপনি কেন সরি? ভার্সিটিতে তোকে অপমান করার জন্য। ও আচ্ছা, তাহলে বড় লোকের রাজকন্যারাও সরি বলতে জানে? আমি বড় লোক না, আমার বাবা বড় লোক। ওই একই। বাইরে পুলিশের সাইরেনের শব্দ আর বৃষ্টির শব্দ মিশে একাকার হয়ে গেল। মাসুমের চোখে তখন এক গভীর রহস্য, যা সারাহ দেখতে পেল না। এর কিছুক্ষণ পর সব থেমে গেল। তারা সেখান থেকে বেরিয়ে আসে। পরের দিন সকাল 11টা, কুয়ালালামপুর সানওয়ে ইউনিভার্সিটির লাইব্রেরির বিশাল হলরুম। পিনপতন নীরবতা, এসি চলার মৃদু শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। সারাহ জানালার পাশের একটা টেবিলে বসে খুব মনোযোগ দিয়ে কিছু লিখছে। তার কপালে চিন্তার ভাঁজ। মাসুম কয়েকটা শেলফ ঘুরে একটা মোটা বই হাতে নিয়ে সারাহ ঠিক উল্টো পাশের চেয়ারটায় বসলো। সে বইটা এমনভাবে মুখের সামনে ধরল যেন সে পড়ছে, কিন্তু বইয়ের ফাঁক দিয়ে তার চোখ সারাহর দিকে নিবদ্ধ। সারাহ একটু নড়েচড়ে বসলো। তার মনে হলো কেউ তাকে দেখছে। সে ঝট করে মাথা তুলল। মাসুম বই দিয়ে মুখ ঢাকার চেষ্টা করলো, কিন্তু দেরি হয়ে গেছে। আবার তুই এখানে কি করছিস? ম্যাডাম আসতে কোন, এটা লাইব্রেরি। চিল্লাইলে তো পুলিশ, মানে ওই যে চশমা পরা লাইব্রেরিয়ান খালাম্মা এসে বকা দেবে। তুই আমাকে ফলো করছিস তাই না? গতকাল বাঁচিয়েছিস বলে কি ভেবেছিস আমি তোকে মাথায় তুলে নাচবো? তুই আমার পিছু ছাড়ছিস না কেন? না না ম্যাডাম, ফলো করুম কেন? আমি তো পড়তে আসছি, স্কলারশিপের স্টুডেন্ট তো। না পড়লে তো ওনারা কান ধরিয়া বাইর করে দিবা। আর কালকে
কালকে কি? কালকে যে আপনি আমার হাতটা ধরলেন ওই ডাস্টবিনের চিপায়, ম্যাডাম বিশ্বাস করেন সারা রাত আমার ঘুম আসে নাই, হাত ধুইতেও মায়া লাগতেছিল। হোয়াট ইউ? সারাহর ফর্সা গাল রাগে লাল হয়ে গেল। সে হাতের কাছে থাকা মোটা সাইকোলজির বইটা তুলে সজোরে মাসুমের দিকে ছুটে মারল। মাসুম রিফ্লেক্স অ্যাকশনে বইটা চোখের পলকে এক হাতে ক্যাচ করে ফেলল। তার কমান্ডো ট্রেনিং তাকে শিখিয়েছে যে কোনো প্রজেক্টাইল আটকাতে, কিন্তু পরক্ষণে তার মনে পড়ল সে তো বোকা মাসুম বিল্লাহে। ও মা গো, হাতে ব্যথা পাইলাম গো। উফ। সে তো বোকা মাসুম বিল্লাহ। মাসুম বইটা হাত থেকে ফ্লোরে ফেলে দিয়ে নিজের হাতে ফু দিতে লাগলো। লাইব্রেরিয়ান চশমা ঠিক করতে করতে তাদের টেবিলের দিকে এগিয়ে এলেন। এটা মাছ ধরার বাজার না, পড়াশোনা করতে না পারলে বেরিয়ে যাও। সরি আন্টি, মানে ম্যাডাম। এই আপা বইটা আমার দিতে গিয়া ফালাই দিছে। আপা মনে হয় নার্ভাস। সারাহ লাইব্রেরিয়ানের দিকে তাকিয়ে একটা মেয়েকে হাসি দিল। লাইব্রেরিয়ান চলে যেতেই সারাহ খিক করে হেসে ফেলল। তার রাগটা জল হয়ে গেল মাসুমের অভিনয় দেখে। তুই একটা আস্ত ড্রামাবাজ। হাতে লাগে উনি, অথচ কেমন ষাঁড়ের মতো চেঁচালি। লাগছে তো ম্যাডাম, শরীরে না লাগলেও মনে লাগছে। গরিবের শরীরে মারলে বিচার নাই, কিন্তু মনে মারলে আল্লাহ নারাজ হয়। চুপ কর ফিলোসফার। শোন, তুই তো স্কলারশিপের স্টুডেন্ট, তাহলে তো মনে হয় পড়ালেখায় ভালোই পারিস। আমায় এই সোসিওলজির অ্যাসাইনমেন্টটা কিছুতেই মিলছে না। টপিকটা জঘন্য। কি টপিক ম্যাডাম? ইনফ্যাক্ট অফ প্রভার্টি অন হিউম্যান বিহেভিয়ার। এইটা তো আমার সাবজেক্ট ম্যাডাম। আমি তো দরিদ্রের পিএইচডি করার লোক। লোন খাতাটা দেন। তুই পারবি? ইংরেজি পারিস ঠিক মতো? ম্যাডাম, পেটে খেতে থাকলে ইংরেজি ফ্রেঞ্চ সব বাইর হয়। দেন দেখি। মাসুম খাতাটা টেনে নিল। সে মনে মনে হাসলো। যে ছেলে এনক্রিপ্টেড স্যাটেলাইট কোড হ্যাক করতে পারে তার কাছে এই অ্যাসাইনমেন্টটাও ডাল ভাত। সে দ্রুত খসখস করে পয়েন্টগুলো লিখতে শুরু করলো। সারাহ মাসুমের লেখার দিকে তাকিয়ে রইল। ছেলেটার হাতের লেখা বেশ সুন্দর, আর তার চোখগুলো, চশমার আড়ালে চোখগুলো খুব তীক্ষ্ণ। মাসুম, তো চশমার পাওয়ার কত? জানি না ম্যাডাম, মাইনাস মেলা কিছু হইব। না পড়লে আপনাকে দুইটা দেখি। আমাকে দুইটা দেখলে তো ভালোই, তোর লাভ। না ম্যাডাম, একটা সারা ম্যাডামরেই সামলাইতে পারি না, দুইটা হইলে তো আমার হার্ট অ্যাটাক হইব। সারাহ আবার হাসলো, মনে মনে বলে, এই ছেলের সাথে কথা বললে তার মুড ভালো হয়ে যায়। বাবার ব্যবসার টেনশন, বডিগার্ডদের কড়াকড়ি সব ভুলে থাকা যায়। নেন ম্যাডাম, শেষ। দেখান তো হয়েছে কিনা। সারাহ খাতাটা হাতে নিল। সে অবাক হয়ে দেখলো পয়েন্টগুলো খুব লজিক্যাল এবং গোছানো। ওয়াও, তুই তো জিনিয়াস। থ্যাংক ইউ রে। চল, তোকে আজ কফি খাওয়াবো। কফি না ম্যাডাম, আমার যদি দুইটা সিঙ্গাড়া খাওয়াইতেন। কফি খাইলে আমার অ্যাসিডিটি হয়। আচ্ছা চল, সিঙ্গারাই খাওয়াবো, কিন্তু খবরদার আমার সাথে হাঁটলে সোজা হয়ে হাঁটবি, ওই কুজো হয়ে হাঁটবি না। এমনিতেই তুই খ্যাত, ওভাবে হাঁটলেও আরও বেশি খ্যাত লাগে। জি ম্যাডাম, হুকুম আপনার, আমি তো গোলাম। মাসুম বইগুলো গুছিয়ে নিল। সারাহর পিছু পিছু সে বেরিয়ে গেল। মাসুমের মনের ভেতর একটা কাঁচা খচখচ করছে। মেয়েটা আমাকে বিশ্বাস করতে শুরু করেছে, আর আমি এই বিশ্বাস ব্যবহার করেই মেয়েটার বাবাকে শেষ করব। কিন্তু মেয়েটা তো নির্দোষ। এটা কি আমি ঠিক করছি? না না মাসুম, ইমোশনাল হলে চলবে না। মনে রাখিস, সে একজন ক্রিমিনালের মেয়ে। তারা হাঁটতে হাঁটতে ক্যান্টিনে যায়। সেখানে গিয়ে সত্যি সিঙ্গারা খায়। এরপর সারাদিন ক্লাস শেষে সন্ধ্যা 7টায় মাসুম কলেজ থেকে এসে সোজা চলে যায় সারহর বাবা ভিক্টরের প্রাইভেট ইয়াট মালাক্কা প্রণালীতে। সমুদ্রের মাঝখানে বিশাল এক বিলাসবহুল ইয়াট ভাসছে। ডেকের ওপর পার্টি চলছে। ডিজে মিউজিকের তালে তালে নাচছে একদল বিদেশি মেয়ে। ভিক্টর একটা বড় সোফায় বসে আছে, হাতে দামি চুরুট। তার চারপাশে অস্ত্রধারী গার্ড। মাসুম ওয়েটারের সাদা ড্রেস পরে ট্রে হাতে ঘুরছে। তার মাথায় একটা উইগ আর গোফ লাগানো। কেউ তাকে চিনতে পারবে না। সে ড্রিঙ্ক সার্ভ করতে করতে ভিক্টরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। ভিক্টরের সামনে হাঁটু গেড়ে বসে আছে একজন লোক। লোকটার নাম সেলিম। ভিক্টরের পার্টনার ছিল।
কিন্তু কিছু টাকা সরিয়েছে সে। সেলিম, তোকে আমি ভাইয়ের মতো দেখতাম, আর তুই আমার মাল চুরির ধান্দা করলি। ভাইজান, মাফ করে দেন। আমার মেয়ের বিয়া ছিল, টাকার খুব দরকার ছিল, আমি সব ফেরত দিয়ে দেব। ফেরত তো দিবই, কিন্তু আমার নীতি খুব পরিষ্কার, বেইমানি মানে মৃত্যু, যেটা তুই জানতি আর টিমের সবাই। ভিক্টর ইশারা করলো। তার ডান হাত টাইগার এগিয়ে এসে সেলিমের মাথায় পিস্তল ঠেকালো। মাসুম ট্রে হাতে ঠিক ভিক্টরের পেছনের টেবিলে গ্লাস সাজাচ্ছিল। তার হাতটা কেঁপে উঠল না, কিন্তু গ্লাসের গায়ে তার আঙুলের চাপ শক্ত হয়ে গেল। মনে মনে বলে, এখানে গুলি করা যাবে না, সিভিলিয়ান আছে। শান্ত হ মাসুম, শান্ত হ। ভিক্টর নিজেই টাইগারের হাত থেকে পিস্তলটা নিয়ে নিল। শোন সেলিম, মরার আগে একটা খুশির খবর শুনে চা। আগামী সপ্তাহে আমার মালের চালান বাংলাদেশে ঢুকবে। ঢাকার গুলশানার বনানীতে এমন আতশবাজি ফুটবে যে সরকার নড়ে যাবে। তোর মতো ছিটকে চোরদের আর দরকার নেই আমার। না ভাইজান, না। ঠাস করে একটা গুলির শব্দ হলো। সেলিমের দেহটা লুটিয়ে পড়ল ডেকের উপর। রক্ত গড়িয়ে ভিক্টরের জুতোয় লাগলো। পার্টিতে মিউজিক থামলো না, কেউ চিৎকারও করলো না। সবাই জানে ভিক্টরের পার্টিতে এমনটা হয়। টাইগার, লাশটা মাসিদের খাইয়ে দে, ওরা অনেকদিন ভালো খাবার পায় না। মাসুমের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখের সামনে একজন বাংলাদেশিকে মেরে ফেলা হলো, আর হুমকি দেওয়া হলো তার মাতৃভূমিকে। সে ট্রেতে রাখা ছুরিটা দিয়ে ইচ্ছে করল এখনই ভিক্টরের শ্বাসনালী কেটে ফেলতে, কিন্তু সে জানে ভিক্টর মারা গেলে RDX এর লোকেশন পাওয়া যাবে না। হাজার হাজার মানুষ বাঁচানোর জন্য তাকে এই খুন সহ্য করতে হলো। মাসুম ধীর পায়ে ভিক্টরের দিকে এগিয়ে গেল। স্যার, আপনার ড্রিঙ্কস। ভিক্টর লাশের দিকে তাকাতে তাকাতে হাত বাড়ালো। মাসুম গ্লাসটা দেওয়ার সময় ইচ্ছে করে একটু ছলকে ভিক্টরের কোটের ওপর ফেলল। সরি স্যার, সরি, আমার হাত পিছলে গেছে। গাধা কোথাকার, দেখে কাজ করতে পারিস না। মাসুম পকেট থেকে একটা তোয়ালে বের করে ভিক্টরের কোট মুছতে শুরু করলো। মাফ করে দেন স্যার, আমি নতুন, এখনই পরিষ্কার করে দিচ্ছি। সর, তোদের মতো অপদার্থদের দিয়ে কিচ্ছু হবে না। টাইগার, একে আমার চোখের সামনে থেকে সরা। মাসুম ভিক্টরের কোট মোছার ছলে খুব কৌশলে ভিক্টরের পকেটের ভাঁজে একটা বোতাম আকৃতির লিসেনিং ডিভাইস ঢুকিয়ে দিল। টাইগার এসে মাসুমকে ধাক্কা দিল। যা ভাগ এখান থেকে, কিচেনে যা। জি স্যার, যাচ্ছি স্যার। কিচেনের দিকে যেতে যেতে মাসুম কানে থাকা ছোট ইয়ারপিসে ট্যাপ করলো। ডিভাইস প্ল্যান্টেড, অডিও ক্লিয়ার। শয়তানের মৃত্যু ঘন্টা বেজে গেছে। এদিকে কুয়ালালামপুর বাস স্টপ, রাত 10টা। আকাশ ভেঙে বৃষ্টি নামছে। কুয়ালালামপুরের রাস্তাঘাট প্রায় ফাঁকা। একটা নির্জন বাস স্টপের নিচে দাঁড়িয়ে আছে সারাহ। তার ফেরারি গাড়িটা একটু দূরে নষ্ট হয়ে পড়ে আছে। ধোঁয়া বের হচ্ছে বনেট দিয়ে। সারাহ শীতে কাঁপছে। তার পরনে সিভলেস ড্রেস। সে বারবার ফোন অন করার চেষ্টা করছে, কিন্তু ব্যাটারি ডেড। উফ, আজকেই সব হতে হলো। গাড়ি নষ্ট, ফোন ডেড, আর এই জঘন্য বৃষ্টি। ড্রাইভারটা আজ ছুটিতে। এখন আমি বাসায় যাব কিভাবে? একটা ট্যাক্সিও তো নেই। সারাহ বিরক্তি নিয়ে আকাশের দিকে তাকালো। বৃষ্টির ছাট এসে তার মুখে লাগছে। হঠাৎ সে দেখল বৃষ্টির মধ্যে দিয়ে একটা অবয়ব এগিয়ে আসছে, হাতে একটা ভাঙা ছাতা। মাসুম ছাতাটা এমনভাবে ধরেছে যাতে নিজের মাথাটা বাজে, কিন্তু তার শরীরের অর্ধেক ভিজে যাচ্ছে। সে সারাহর সামনে এসে দাঁড়ালো। ম্যাডাম, আপনি এইখানে এই তুফানের মধ্যে? সারাহ মাসুমকে দেখে যেন আসমানে চাঁদ পেল। মাসুম, তুই তুই এখানে কোত্থেকে এলি? আমি তো টিউশন থেকে ফিরতেছিলাম ম্যাডাম, দেখি রাস্তার পাশে আপনার লাল গাড়িটা ধোঁয়া ছাড়তেছে। ভাবলাম ভিতরে আপনি আছেন কিনা। দেখি আপনি এইখানে শীতে কাঁপতেছেন। আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, ফোনও বন্ধ, খুব শীত করছে রে মাসুম। মাসুম তার গায়ের চেক শার্টটার ওপর পরা একটা পাতলা জ্যাকেট ছিল, সেটা খোলার চেষ্টা করলো, কিন্তু ভিজে জুবুথুবু হয়ে যাওয়ায় খুলতে পারল না। সে ছাতাটা সারাহর দিকে বাড়িয়ে দিল। ম্যাডাম, ছাতাটা লোন, আমার তো অভ্যাস আছে, আপনি ভিজলে তো নিউমোনিয়া হইব। সারাহ ছাতাটার দিকে তাকালো। ছাতার একটা শিক ভাঙা, কাপড়টা একটু ছেঁড়া, কিন্তু এই মুহূর্তে এটাই তার কাছে রাজপ্রাসাদের ছাদ। তুই ভিজছিস কেন? ছাতা ধর।
দুজনেই দাঁড়াই। ম্যাডাম ছাতা ছোট, দুইজন আটবো না, আমি সাইডে দাঁড়াই। সারাহ মাসুমের হাত ধরে তাকে ছাতার নিচে টেনে আনলো। এত বেশি কথা বলিস কেন? চুপচাপ দাঁড়া। দুজনেই খুব কাছাকাছি দাঁড়ালো। বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মাসুমের ভেজা শরীর থেকে একটা সোদা গন্ধ আসছে। সারাহ আর চোখে মাসুমের দিকে তাকালো। ছেলেটা চুল বেয়ে পানি পড়ছে, চশমাটা খোলা হয়ে গেছে। মাসুম, জি ম্যাডাম। তুই সবসময় ঠিক সময় চলে আসিস কিভাবে বলতো? তুই কি আমার গার্ডিয়ান এঞ্জেল? না ম্যাডাম, আমি তো মানুষ, আর এঞ্জেল হলে তো পাখা থাকতো। আমার তো শুধু একটা ভাঙা ছাতা আছে। তোর ওই ভাঙা ছাতাটাই আমার কাছে অনেক দামি। জানিস, আমার বাবার অনেক ক্ষমতা, অনেক টাকা, কিন্তু আজ এই বৃষ্টির মধ্যে আমাকে বাঁচানোর মতো কেউ নেই, শুধু তুই আছিস। চশমাটা ঘোলা হয়ে গেছে। মাসুম চুপ করে রইল। সারাহর এই সরল স্বীকারোক্তি তার বুকে তীরের মতো বিঁধল। সে মনে মনে বলল, ম্যাডাম, আমি আপনাকে বাঁচাতে আসিনি, আমি এসেছি আপনার বাবার ধ্বংস নিশ্চিত করতে। আমি আপনার বন্ধু নই, আমি আপনার পরিবারের মৃত্যুদূত। এরপর সারাহকে বললাম, ম্যাডাম, বৃষ্টি একটু কমছে, চলেন ওই সামনের দোকান থেকে একটা ট্যাক্সি ডাকি। আর একটু থাকি না, আমার ভালো লাগছে। না ম্যাডাম, ভিক্টর স্যার, মানে আপনার আব্বা, চিন্তা করবেন। মাসুম ভিক্টর নামটা উচ্চারণ করতে সারাহর রোমান্টিক মুডটা একটু নড়ে গেল। সে দীর্ঘশ্বাস ফেলল। চল। মাসুম ছাতা ধরে সারাহকে নিয়ে এগিয়ে চলল। বৃষ্টির জলে তাদের দুজনের ছায়া এক হয়ে মিশে গেল রাস্তায়। কিন্তু মাসুম জানে এই ছায়া বেশিক্ষণ এক থাকবে না। মাসুম সারাহকে এগিয়ে দিয়ে একটি উঠিয়ে সে তার মেসে চলে আসে। এসে মাসুম তার মেসের ছাদে যায়। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাস ঠান্ডা। মাসুম তার বাসার ছাদে রেলিংয়ে বসে আছে, হাতে ফোন। বাংলাদেশ থেকে তার ছোটবেলার বান্ধবী কাজল ফোন করেছে। কাজলের গলা কাঁপছে। মাসুম, তুই কি আছিস? আছি রে কাজল, বল, এত রাতে ফোন দিলি, বাবার শরীর কেমন? মাসুম, আমি তোকে কতটা কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু না বলেও পারছি না। তুই টাকা পাঠিয়েছিলি? হ্যাঁ, আমি ব্যবস্থা করেছি, গতকাল টাকা দিয়েছি। কেন, বাবা কি বেশি অসুস্থ? শোন, তোর বাবা হাসপাতালে ভর্তি হতে গিয়েছিল, কিন্তু রাহাত ভাই। রাহাত ভাই কি? বল কাজল, থামলি কেন? কিন্তু রাহাত ভাই, তোর বাবা ঠিক আছে, সব টাকা তুলে ফেলেছে। ও নাকি শ্বশুরবাড়ির জন্য নতুন এসি আর ফার্নিচার কিনেছে। তোর বাবা এখন সরকারি হসপিটালের বারান্দার ফ্লোরে শুয়ে আছে। ডাক্তার বলছে অপারেশন না করালে। মাসুমের হাত থেকে ফোনটা ফসকে যেতেই ধরল, কিন্তু সে শক্ত করে ধরল। তার মনে হলো কেউ তার কলিজাটা ছিঁড়ে ফেলছে। তুই কি বলছিস কাজল? রাহাত ভাই বাবার টাকা দিয়ে ফার্নিচার কিনেছে? বাবা ফ্লোরে? হ্যাঁ রে, আমি গিয়েছিলাম দেখতে। আঙ্কেল শুধু তোর নাম ধরে ডাকছে, বলছে মাসুম কি টাকা পাঠাবে না? ওকে আমাকে ভুলে গেল। মাসুম, তুই কিছু একটা কর প্লিজ। মাসুম ফোনটা কেটে দিল। সে আর কথা বলতে পারছে না। তার গলার ভেতরটা দলা পাকিয়ে আসছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শুধু একটা গোগানির শব্দ বের হলো। সে সজোরে ছাদের কংক্রিটের রেলিংয়ে ঘুষি মারল। একবার, দুইবার, তিনবার। তার হাতের নাকল ফেটে রক্ত বের হয়ে গেল। বৃষ্টির জমে থাকা পানিতে তার রক্ত মিশে গেল। আমি কার জন্য লড়ছি? এই দেশের জন্য, এই পরিবারের জন্য। যে ভাই বাবার জীবন বেঁচে ফার্নিচার কিনে, তার জন্য আমি গুলি খাচ্ছি। আর বাবা বাবা ভাবছে আমি টাকা দিচ্ছি না, আমি বেঈমান। মাসুম ফ্লোরে হাঁটু গেড়ে বসল। তার চোখ দিয়ে আগুনের মতো গরম পানি বের হচ্ছে। বাবা, তুমি আমাকে ভুল বুঝো না, আমি আসবো, আমি সব ঠিক করে দেব। ভিক্টরকে শেষ করে আমি দেশে ফিরবো। রাহাত ভাই, তুমি বাবার সাথে যা করলে, এর হিসাব আমি কড়াই গন্ডায় নিব। মাসুম উঠে দাঁড়ালো। ভোরের আজান ভেসে আসছে মসজিদ থেকে। মাসুম চোখের পানি মুছল। তার দৃষ্টিতে এখন আর কোনো মায়া নেই, আছে শুধু ধ্বংসের প্রতিজ্ঞা। মিশন ইজ অন, নো মার্সি। মাসুম ছাদ থেকে নিচে নেমে গেল। তার ছায়াটা দীর্ঘ হয়ে অন্ধকারের সাথে মিশে গেল। পরের দিন বিকেল 5টা। স্টারবাকস কফি শপ, বুকিট বিনতাং, কুয়ালালামপুর। কাঁচের দেওয়াল ঘেরা ছিমছাম কফি শপ। বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। সারাহ জানালার পাশের টেবিলে বসে ল্যাপটপে অফিসের কিছু ডিজাইনের কাজ করছে।
তার এক হাতে কফি মগ, অন্য হাত ল্যাপটপের টাচপ্যাডে। হঠাৎ কফি শপের দেওয়ালে ঝোলানো বড় টিভিতে ব্রেকিং নিউজ শুরু হলো। গতকাল রাতে মালাক্কা প্রণালীতে বিশিষ্ট ব্যবসায়ী ভিক্টরের ব্যক্তিগত এক রহস্যময় গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ ধারণা করছে এটি আন্ডারওয়ার্ল্ডের অভ্যন্তরীণ কুণ্ডল। সারাহ ল্যাপটপ থেকে মুখ তুলে টিভির দিকে তাকালো। টিভিতে সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছে। ফুটেজটা বেশ অস্পষ্ট, সাদা কালো। একজন ওয়েটার ট্রে হাতে দৌড়ে পালাচ্ছে। ড্যাড আবার কি ঝামেলা বাকিয়েছে? এই জন্যই আমি বিজনেস নিউজ ঘৃণা করি। সারাহ বিরক্তি নিয়ে কফিতে চুমুক দিতে যাবে, ঠিক তখনই তার চোখ আটকে গেল স্ক্রিনে। ক্যামেরার অ্যাঙ্গেলটা জুম করাতেই ওয়েটার ছেলেটার হাতের কবজি দেখা গেল। একটা সস্তা কালো ফিতার ডিজিটাল ঘড়ি। ঘড়ির ফিতাটা একপাশে একটু ছেঁড়া আর স্কচ টেপ দিয়ে আটকানো। 1 মিনিট, এই ঘড়িটা? সারাহর মনে পড়ে গেল গতকাল লাইব্রেরির ঘটনা। মাসুম যখন বইটা ক্যাচ ধরেছিল, তার হাতের ঘড়িটা ঠিক এই রকমই ছিল, কালো ফিতা, কোনায় স্কচ টেপ মারা। সারাহ দ্রুত তার ফোন বের করে গ্যালারিতে গেল। গতকাল মাসুমের অ্যাসাইনমেন্টকে লেখার সময় সে গোপনে একটা ছবি তুলেছিল। জুম করে ঘড়িটা মেলাতে লাগলো। ইম্পসিবল, এটা তো মাসুমের ঘড়ি। মাসুম বাবারই ওটা কি করছে? ও তো বলেছিল ও মেশে থাকে, পড়াশোনা করে। তাহলে মাসুম কি আমাকে মিথ্যে বলেছে? সে কি বাবার শত্রুপক্ষের কেউ, নাকি পুলিশ? কিন্তু মাসুমের যা হাবভাব, ওকে তো স্পাই মনে হয় না। না, আমাকে শিওর হতে হবে। আমি ভুলেও দেখতে পারি, কিন্তু যদিও বাবার ক্ষতি করতে চায়। সারাহ কাপা হাতে মাসুমের নম্বরে ডায়াল করলো। রিং হচ্ছে। ওপাশে মাসুম ফোন ধরলো। আসসালামু আলাইকুম ম্যাডাম, কি মনে কইরা গরিবরে ফোন দিলেন? বৃষ্টিতে কি আবার গাড়ি নষ্ট হয়েছে? স্যাটাম মাসুম, কোনো ফালতু কথা বলবি না। তুই এখন কোথায়? আমি আমি তো আমি তো মেসে খিচুড়ি রান্না করতেছি। কেন ম্যাডাম? মিথ্যে বলছিস কেন? আমি ব্যাকগ্রাউন্ডে গাড়ির হর্ন শুনতে পাচ্ছি। শোন, তুই এক্ষুনি আমার বাসায় আয়, এক্ষুনি। ম্যাডাম এখন বৃষ্টি তো পড়ে, আর আমি খিচুড়ি তো পুড়ে যাবো। তোর খিচুড়ি চুলায় যাক। আধ ঘন্টার মধ্যে যদি তুই আমার ড্রয়িং রুমে না থাকিস, আমি পুলিশ দিয়ে তোকে অ্যারেস্ট করাবো, মনে থাকে যেন। সারাহ লাইনটা কেটে দিল। সে ল্যাপটপ বন্ধ করে দ্রুত ব্যাগে ঢুকালো। তার মনে এখন হাজারটা প্রশ্ন। মাসুম যদি সাধারণ ছাত্র না হয়, তবে সে কে? রাত 8টা। ভিক্টরের বিশাল ড্রয়িং রুম। দেওয়ালে বড় বড় পেন্টিং। মাঝখানে চামড়া সোফায় ভিক্টর বসে আছে। তার হাতে একটা ধারালো ছুরি। সে খুব যত্ন করে আপেল কাটছে। সারাহ পাশে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে উদ্বেগ। মাসুম সোফার সামনে দাঁড়িয়ে, তার চুল ভেজা, পরনে সেই পুরনো শার্ট। এসে বাবা মাসুম, বসো। দাঁড়িয়ে আছো কেন? তুমি তো আমার মেয়ের বন্ধু। না না আঙ্কেল, মানে স্যার, আমি ঠিক আছি। সোফা তো অনেক দামি। আমার প্যান্টে কাদা লাইগা আছে, ময়লা হইব। বাবা, ও মাসুম আমাদের ভার্সিটিতেই পড়ে, স্কলারশিপ স্টুডেন্ট। জানি মা, জানি। ওর সব খবরই আমার কাছে আছে। আচ্ছা মাসুম, তুমি নাকি খুব ভালো ছাত্র, অঙ্ক খুব ভালো পড়ো। জি স্যার, মানে ছোটবেলায় ভালো ছিলাম, এখন তো শুধু যোগ বিয়োগ করি। ভাতের চাল আর মেস ভাড়ার হিসাব মিলাইতে মিলাইতে দিন শেষ। ভিক্টর আপেলের টুকরোটা মুখ দিয়ে চিবোতে লাগলো। তার দৃষ্টি মাসুমের উপর নিবদ্ধ, যেন সে কোনো শিকার দেখছে। হঠাৎ ভিক্টর হাতের ছুরিটা মাসুমের গলার কাছে ধরে ফেলল। মাসুম চমকে 2 ধাপ পিছিয়ে গেল। ওরে বাবারে, স্যার আপেল কাটেন, আমার গলা কাটেন না। আমি তো গরিব মানুষ, মাংসে স্বাদ পাইবেন না। চুপ, একদম চুপ। সত্যি করে বল, গতকাল রাতে তুই কোথায় ছিলি? গতকাল গতকাল তো আমি লাইব্রেরিতে ছিলাম স্যার, তারপর মেসে গিয়া ঘুমাইছি, কসম আল্লাহর। বাবা, তুমি কি করছো? ওকে ভাবে ভয় দেখাচ্ছ কেন? মা সারা, তুই বুঝছিস না। আমার জাহাজে গতকাল একটা ইঁদুর ঢুকেছিল। সিসিটিভি ফুটেজ, যে ইঁদুরটা ঘড়ি আর তোর এই বন্ধুর ঘড়ি একদম এক কাকতালীয়, তাই না? মাসুম নিজের হাতের ঘড়ির দিকে তাকালো। সে মনে মনে নিজেকে গালি দিল। তাড়াহুড়োই ঘড়িটা খুলতে ভুলে গিয়েছিল। স্যার এই ঘড়ি, এইটা তো গুলিস্তানের মোড় থেকে কিনছি 150 টাকা দিয়া। এই ঘড়ি তো ঢাকা রিক্সাওয়ালারও পরে। আমার ঘড়ি মিললেই আমি চোর। তুই চোর কিনা সেটা এখনই পরীক্ষা হবে।
টাইগার। ভিক্টরের ডাকে টাইগার একটা বিশাল ডোবারম্যান কুকুর নিয়ে ঘরে ঢুকলো। কুকুরটা হিংস্রভাবে ঘেউ ঘেউ করছে, লালা ঝরছে তার মুখ দিয়ে। নাম ব্রুটাস। আমার এই ব্রুটাস খুব চালাক। ও গন্ধ শিখে বলে দিতে পারে কে বন্ধু আর কে শত্রু। মাসুম, তুই যদি নির্দোষ হোস, ব্রুটাস তোকে কিচ্ছু করবে না। আর যদি মিথ্যা বলিস, বাবা প্লিজ, ব্রুটাস ওকে মেরে ফেলবে। ও সাধারণ একটা ছেলে। স্যার, না স্যার, আমি কুকুর ভয় পাই, আমারই ছাইড়া দেন, আমি আর এই বাসায় আসুম না। ভিক্টর হাসতে হাসতেই টাইগারের হাত থেকে কুকুরের চেনটা খুলে দিল। ধর ব্রুটাস, কিল হিম। কুকুরটা মুক্ত হয়ে মাসুমের উপর ঝাঁপিয়ে পড়ল। মাসুমের ট্রেনিং অনুযায়ী সে 1 সেকেন্ডে কুকুরটার ঘাড় মোটকে দিতে পারত, কিন্তু সে তা করল না। সে হাত দিয়ে মুখ ঢেকে ফ্লোরে পড়ে গেল। বাঁচান, ওমাগো, খায়া ফেলাই রই। কুকুরটা মাসুমের বাম হাতে কামড় বসালো। মাসুম ব্যথায় চিৎকার করে উঠল। ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। মাসুম কুকুরটাকে সরানোর ব্যর্থ চেষ্টা করছে, যেন সে খুব দুর্বল। ম্যাডাম বাঁচান, মরে গেলাম। বাবা থামাও ওকে প্লিজ, মাসুম মরে যাবে। সারাহ দৌড়ে গিয়ে ভিক্টরের পা জড়িয়ে ধরল। ভিক্টর কিছুক্ষণ তাকিয়ে রইল। মাসুমের চোখে সত্যি ভয়ের ছাপ, যা আসলে অসাধারণ অভিনয়। ভিক্টর ভাবল কোনো স্পাই বা কমান্ডো হলে এতক্ষণে কুকুরটাকে মেরে ফেলতো বা ডিফেন্ড করত। এ তো আসলেই ভীতু। টাইগার, ব্রুটাসকে সরা, কার্পেটটা নোংরা করে ফেললো। টাইগার এসে কুকুরটাকে টেনে সরালো। মাসুম রক্তাক্ত হাত চেপে ধরে ফ্লোরে কুকুরে শুয়ে আছে। সে কাঁপছে। আমার হাতটা মনে হয় নাই হয়ে গেছে। সারাহ দৌড়ে মাসুমের কাছে গিয়ে বলে, মাসুম তোর খুব রক্ত পড়ছে। টাইগার, ফার্স্ট এইড বক্সটা জলদি এনে দাও। বাবা তুমি মানুষ না, পিশাচ। ও যদি চোর হতো ও কি এভাবে মার খেত? মনে হচ্ছে ভুল সন্দেহ করেছি। স্পাই হলে ব্রুটাস হাড়গোড় এতক্ষণে ভেঙে দিত। সরি বাবা মাসুম, একটু টেস্ট করলাম আর কি। টাইগার, ওকে ব্যান্ডেজ করে দে। মাসুম ব্যথায় কাতরাতে কাতরাতে মনে মনে হাসল। হাতের মাংসে কামড়ে খেয়েছে, কিন্তু মিশন তো বেঁচে গেছে। রাত 10টা হয়। সারাহ মাসুমের হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। মাসুমকে গেস্ট রুমে বিশ্রাম নিতে বলা হয়েছে, কিন্তু সবাই যখন ডিনারে ব্যস্ত, মাসুম চুপি চুপি গেস্ট রুম থেকে বেরিয়ে ভিক্টরের স্টাডি রুমের দিকে গেল। তার হাতে ব্যান্ডেজ, কিন্তু তার পায়ে কোনো শব্দ নেই। স্টাডি রুমের দরজাটা হালকা ভেজানো। মাসুম ভেতরে ঢুকলো। টেবিলের উপর ভিক্টরের ল্যাপটপ। মাসুম পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে ল্যাপটপে ইনসার্ট করলো। কামান ফাস্ট, ভিক্টর যে কোনো সময় চলে আসবে। স্ক্রিনে লোডিং বার এগোচ্ছে। 80%, 90%, 95%। হঠাৎ করিডোরে ভারী পায়ের শব্দ। ভিক্টর আর টাইগার এদিকেই আসছে। বস, মালটা কাল সকালেই পোর্টে পৌঁছাবে। চাবিটা আমার স্টাডিতে, চল নিয়ে আসি। মাসুমের কপালে বিন্দু বিন্দু ঘাম। 99%, 100%। মাসুম ঝট করে পেন ড্রাইভটা খুলে নিল, কিন্তু পালানোর কোনো পথ নেই। জানালাটা গ্রিল দেওয়া। ভিক্টর দরজায় নখ ঘোরাচ্ছে। মাসুমের চোখ পড়ল টেবিলের নিচে রাখা একটা দামি হুইস্কির বোতলের দিকে। সে এক মুহূর্ত না ভেবে বোতলের ছিপি খুলে ঢকঢক করে বেশ খানিকটা গিলে ফেলল। তারপর বোতল হাতে নিয়ে টেবিলের নিচে বসে দুলতে শুরু করলো। দরজা খুলে ভিক্টর আর টাইগার ঢুকলো। কে ওখানে? আঙ্কেল, ঠিক আপনার পানিটা এত তিতা কেন? ঠিক। ভিক্টর অবাক হয়ে দেখল মাসুম ফ্লোরে বসে মদের বোতলটা বুকের সাথে জড়িয়ে ধরে আছে। তার চোখ লাল, শরীর দুলছে। আমি তো ঠিক পানি খাইতে আসছিলাম, গেস্ট রুমে পানি নাই, ঠিক ভাবলাম আপনার ঘরে ফিরেছে, এই লাল পানিটা খাইলাম। এখন তো মাথাটা ঘুরে, পৃথিবীটা গোল কেন আঙ্কেল? বস, এই ফকিনিটা আপনার 12 লাখ টাকার ব্ল্যাক ডগ হুইস্কি খেয়ে ফেলেছে। মারবো শালাকে। তুই এখানে পানি খেতে এসেছিস, এটা মদের বোতল গাধা। তুই তো আমার কালেকশন নষ্ট করে দিলি। মদ? নাউজবিল্লা, আমি মদ খাইছি? ও মাগো, আল্লাহ আমারে জাহান্নামে দিব। আঙ্কেল, আমারে তোবা পড়ান। ঠিক। মাসুম কান্নার ভান করে ভিক্টরের পায়ে লুটিয়ে পড়ল। ভিক্টর ল্যাপটপের দিকে তাকালো। স্ক্রিনে মাসুম আগে থেকে একটা কার্টুন চ্যানেল ছেড়ে রেখেছিল। টম অ্যান্ড জেরি চলছে। টাইগার দেখছিস? কে ভাবছিলাম স্পাই, এ তো একটা মাতালার পেটুক।
জীবনের প্রথম মদ খেয়ে টাল হয়ে গেছে, একে নিয়ে আর টেনশন নেই। বস, একে কি শেষ করে দেব? না মারলে কার্পেট নোংরা হবে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। আর হ্যাঁ, সারা যেন না দেখে। আমার মেয়ের সামনে মাতলামি করলে ওর ইজ্জত থাকবে না। আঙ্কেল, আর একটু তিতা পানি হবে? খুব মজা তো। ঠিক। চল, তোরে মজা দেখাচ্ছি। টাইগার মাসুমের কলার ধরে টেনে হিঁচড়ে রুম থেকে বের করে নিয়ে গেল। মাসুমের হাতের মুঠোয় পেন টাইপটা শক্ত করে ধরা। মাতলামির আড়ালে তার ঠোঁটের কোণে বিজয়ের হাসি। টাইগার মাসুমকে মেন গেটের বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিল। বৃষ্টির কাদা মেশানো রাস্তায় মাসুম ছিটকে পড়ল। আর যদি এই বাড়ির আশেপাশে দেখি, ঠ্যাং ভেঙ্গা হাতে ধরিয়ে দেব। ভাগ। মেন গেট বন্ধ হয়ে গেল। মাসুম কিছুক্ষণ রাস্তায় পড়ে রইল, যতক্ষণ না সে নিশ্চিত হলো কেউ তাকে দেখছে না। তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার বাম হাতের ব্যান্ডেজটা ভিজে লাল হয়ে গেছে। মদের প্রভাবে তার মাথাটা সত্যি একটু ঝিমঝিম করছে, কিন্তু তার চেতনা সম্পূর্ণ সজাগ। মাসুম মুখের কাদা মুছল, পকেট থেকে পেন ড্রাইভটা বের করে মোবাইলের ওটিজি কেবল দিয়ে কানেক্ট করলো। ডেটা এনক্রিপ্ট করে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিল। মেজর মাসুম টু বেস, প্যাকেজ ডেলিভার্ড। ব্লু প্রিন্ট চেক করুন। ভিক্টর 7 দিনের মধ্যে পোর্ট ক্লাং দিয়ে সিমম্যান বের করবে। আমি তার সাথেই থাকবো। গুড জব। কিন্তু তোমার অবস্থা কি? কুকুরের কামড়টা গভীর মনে হচ্ছে। কামড়টা জরুরি ছিল বস। এখন ভিক্টর আমাকে আর সন্দেহ করবে না। আমাকে ক্ষতিহীন বোকা ভাবাটাই আমার সবচেয়ে বড় অস্ত্র। মাসুম ফোনটা পকেটে রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করলো। বৃষ্টি আবার শুরু হয়েছে। ম্যানশনের দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে সারাহ সব দেখছিল। সে দেখলো টাইগার মাসুমকে বের করে দিল, আর মাসুম খুঁড়িয়ে খুঁড়িয়ে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। সারাহ চোখ ভিজে উঠল। ছি বাবা, তুমি এত নিচু হতে পারলে? ছেলেটা শুধু আমাকে বাঁচাতে এসেছিল, আর তুমি ওকে কুকুর দিয়ে কামড়ালে, তারপর বাড়ি থেকে বের করে দিলে। সারার মনে হলো মাসুমের এই অবস্থার জন্য সেই দায়ী। মাসুমের ওই বোকা হাসি, ওই সরল চাহনি সারাহর মনে গেঁথে গেছে। আমি আর বাবার এই পাপের রাজপ্রাসাদে থাকবো না। কালে আমি মাসুমের কাছে গিয়ে ক্ষমা চাইবো, দরকার হলে ওর ওই ছোট্ট মেশেই থাকবো। সারাহ জানতো না সে যার জন্য ঘর ছাড়ার কথা ভাবছে, সেই মাসুম এখন একাই একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যে যুদ্ধ তার বাবার সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেবে। সারাহা, তুমি আমাকে ভালোবেসে ভুল করেছো। আমি তোমায় মায়া ছাড়া আর কিছু দিতে পারবো না। দিন শেষে আমি এক সৈনিক, যার কফিনে ভালোবাসার কোনো জায়গা নেই। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় মাসুমের ছায়াটা দীর্ঘ থেকে দীর্ঘতর হলো, যেন এক নিঃসঙ্গ যোদ্ধা তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। এভাবেই আরও 2 দিন কেটে যায়। সারাহ মাসুমের কাছে তার বাবার জন্য ক্ষমা চেয়েছে। 2 দিন পর সকাল 10টা, মালয়েশিয়া থাইল্যান্ড হাওয়ে জঙ্গল রোড। কালো রঙের 3টি রেঞ্জ রোডারের কনভয় পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে ছুটে চলছে। চারিদিকে ঘন জঙ্গল, আকাশ মেঘলা। মাঝখানের গাড়িতে ড্রাইভিং সিটে টাইগার, পাশে মাসুম, পেছনের সিটে ভিক্টর আর সারাহ। মাসুম বারবার পেছনে লুকিং গ্লাসে তাকাচ্ছে, কিন্তু তার চেহারাটা বোকা বোকা। ওস্তাদ, মানে ড্রাইভার ভাই, আর কত দূর? আমার তো পেট মোচড় দিতেছে। পাহাড়ি রাস্তায় এমন গাড়ি চালালে তো নুড়ি ফুড়ি গলার কাছে চলে আসবো। চুপ থাক ফকিন্নি, একদম কথা বলবে না। তোকে গাড়িতে তোলাই ভুল হয়েছে। বস, আমি আগেই বলেছিলাম একে না আনতে। আমি তো তাই বলেছিলাম, কিন্তু সারার জেদ। সারা মা এই গাধাটাকে সাথে নিয়ে কী লাভ করে বলতো? কানের পোকা বের করে ফেললো বকবক করে। বাবা রিল্যাক্স, জার্নিটা বোরিং লাগছিল, তাই মাসুমকে নিলাম। ও কত ফানি দেখো না। মাসুম, তুই ওই জোকসটা বলতো আবার। কোনটা ম্যাডাম? ওই যে বলছিলাম, এক লোক ডাক্তারের কাছে গিয়ে কইছিল, ডাক্তার সাহেব আমার সব চুল পড়ে যাইতেছে। আর ডাক্তার কইছিল চিন্তা করেন না, চুল পড়ার পর টাক পড়বো। এইটা? হ্যাঁ হ্যাঁ, ওটাই। সারাও হাসছে, কিন্তু ভিক্টর আর টাইগার বিরক্ত মুখে বসে আছে। মাসুম হাসার ভান করলেও তার চোখ রাস্তার পাশে টিলারগুলোর দিকে। সে দেখছে রাস্তার বাম পাশের জঙ্গলটা খুব বেশি ঘন, আর ডান পাশে খাড়া খাদ। অ্যাম্বুশ করার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। টাইগার ভাই, গাড়িটা একটু আস্তে চালান না। ওই দেখেন
গাছে কত বড় বড় পাখি বসে আছে, মনে হয় শকুন। শকুন দেখলে তো যাত্রা অশুভ হয়, তাই না? তুই কি চুপ করবি, নাকি আমি তোকে চলন্ত গাড়ি থেকে লাথি মেরে ফেলে দেবো? না না ভাই, ফেলবেন না, আমি চুপ, একদম বোবা। মাসুম চুপ করে গেল, কিন্তু সে তার সিটবেল্টটা কৌশলে একটু ঢিলা করে দিল। সে বুঝতে পারছে সামনের বাঁকটা পার করলেই বিপদ। ভিক্টরের শত্রুরা আজ ছাড়বে না। মাসুম, তোর কি ভয় করছে? একটু একটু করতেছে ম্যাডাম, বন জঙ্গল তো, ভূত পেতনি থাকে, আর সাথে আপনার আব্বার মতো বড় মানুষ, টেনশন লাগে। ভূত পেতনি না, বাঘ থাকে এখানে, সাবধানে থাকিস। জানালা দিয়ে হাত বের করিস না, হাত চিবিয়ে খেয়ে ফেলবে। হাই হাই, কোন কি স্যার? তাইলে আমি হাত পকেটে ঢুকে রাখি। মাসুম পকেটে হাত ঢোকালো। পকেটের ভেতরে তার আঙুলগুলো স্পর্শ করলো কয়েকটি ছোট কিন্তু ভারী লোহার বল। সে এগুলো বাসা থেকে বের হওয়ার সময় পকেটে করেছিল। জঙ্গলের মাঝখানে নির্জন রাস্তায় গাড়িটা হঠাৎ ব্রেক কষে থামলো। ভিক্টর দরজা খুলে নামলো। পাহাড়ি রাস্তা, একপাশে পাহাড়ের ঢাল। ভিক্টর একটু আড়ালে গিয়ে দাঁড়ালো, প্রকৃতির ডাকে সাড়া দিতে। টাইগার গাড়ির পাশে দাঁড়িয়ে পাহারায়। সারাহ গাড়ির ভেতরেই বসে আছে। মাসুম নেমে এদিক ওদিক তাকাচ্ছে। ওরে বাবা, কি জঙ্গল রে, বাঘ ভালুক নাই তো? তুই গাড়ির চাকার কাছে বসে থাক, বেশি নড়াচড়া করবি না। মাসুম গাড়ির বনেটের ওপর হেলান দিয়ে দাঁড়ালো। তার চোখ হঠাৎ আটকে গেল 100 গজ দূরের একটা বড় মেহগুনি গাছের ডালে। পাতার ফাঁকে রোদের আলোয় কিছু একটা চকচক করে উঠল। স্কোপের লেন্স, স্নাইপার। সিট পজিশন নিয়ে নিয়েছে, টার্গেট ভিক্টর। ভিক্টর কাজ শেষ করে প্যান্টে চেন লাগাতে লাগাতে গাড়ির দিকে ফিরছে। স্নাইপার টিকার চাপার প্রস্তুতি নিচ্ছে। মাসুম জানে এখন যদি সে স্নাইপার বলে চিৎকার দেয় তবে টাইগার বুঝে যাবে সে সাধারণ কেউ না, তাকে বোকার মতোই কিছু করতে হবে। ওরে বাবারে, বানর বানর, বাপরে বাপ। মাসুম হঠাৎ বিকট চিৎকার দিয়ে ভিক্টরের দিকে দৌড় দিল। ভিক্টর কিছু বুঝে ওঠার আগেই মাসুম তাকে 2 হাতে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। গাধার বাচ্চা, কি করছিস? ঠিক সেই মুহূর্তে সাই সাই করে একটা শব্দ হলো। একটা বুলেট বাতাসের বুক চিরে এসে ভিক্টর যেখানে দাঁড়িয়েছিল তার ঠিক পেছনে গাড়ির কাছে গিয়ে লাগলো। কাজটা ঝনঝন করে ভেঙে গেল। স্যার, ওই যে গাছে বিশাল বানর, দাঁত খিল্লাইতেছিল, কামড় দিলে তো জলাতঙ্ক হইব। তুই আমার বানরে ভয় ধাক্কা দিলি, ইডিয়েট। আমার কোমর ভেঙে গেল। টাইগার শব্দ শুনেই পজিশন নিল। সে দেখলো গাড়ির কাছে বুলেটের গর্ত। সে ভিক্টরের দিকে দৌড়ে এলো। বস, শুয়ে পড়ুন। স্নাইপার মাসুম, তুই সর। টাইগার মাসুমকে কলার ধরে একপাশে সরিয়ে দিল। ভিক্টর তখনও বুঝতে পারছে না কি হয়েছে। সে রাগে মাসুমকে একটা থাপ্পড় মারল। হারামজাদা, তুই আমাকে বানরের ভয়ে ফেলে দিলি, জানিস আমার দামি স্যুটটা নষ্ট হয়ে গেল। বস, রাগ করবেন না, ও আপনাকে বাঁচিয়ে দিয়েছে। দেখুন, গাড়ির কাছে গুলি লেগেছে। ও ধাক্কা না দিলে গুলিটা আপনার মাথায় লাগতো। ভিক্টর চমকে গাড়ির দিকে তাকালো। ড্রাইভিং সিটের জানালার কাছে ঠিক মাথার উচ্চতায় একটা ফুটো। ভিক্টরের কপালে ঘাম জমে গেল। সে মাসুমের দিকে তাকালো। মাসুম তখনও মাটিতে বসে কাঁদছে। স্যার, বানরটা কই গেল? ওটা কি গুলি মারছে? বানরও এখন বন্দুক চালায়? বানর না গাধা, শত্রু। টাইগার পজিশন নে, ওরা ঘিরে ফেলেছে। টাইগার সন্দেহের চোখে মাসুমের দিকে একবার তাকালো। সেটা কি সত্যি বানর দেখেছে নাকি গুলিটা দেখেছে? কিন্তু মাসুমের থরথর করে কাঁপা দেখে টাইগারের সন্দেহ ধোপে টিকল না। ম্যাডাম, ম্যাডাম গাড়িতে, ওরে আল্লাহ। মাসুম হামাগুড়ি দিয়ে গাড়ির দিকে গেল, যেখানে সারাহ ভয়ে সিটের নিচে মাথা গুজে আছে। হঠাৎ চারিদিক থেকে বৃষ্টির মতো গুলি আসছে। ভিক্টরের বডিগার্ডরা পাল্টা গুলি চালাচ্ছে, কিন্তু শত্রুরা পাহাড়ের ওপরের সুবিধাজনক অবস্থানে আছে। ভিক্টর আর সারাহ গাড়ির আড়ালে লুকিয়ে আছে। মাসুম চাকার পাশে গুটি গুটি মেরে বসে আছে। বস, আমরা ফেঁসে গেছি। ওরা সংখ্যায় অনেক বেশি। আমাদের ব্যাকআপ আসতে আধা ঘন্টা লাগবে। ততক্ষণ পর্যন্ত ঠেকিয়ে রাখ, আমার মেয়ের যেন কিচ্ছু না হয়। মাসুম দেখলো পরিস্থিতি খারাপ। ভিক্টরের লোকেরা মারা পড়ছে। শত্রুর 2 জন স্নাইপার গাছের ওপার থেকে নিখুঁত নিশানায় গুলি করছে। এদের না সরালে কেউ বাঁচবে না। ম্যাডাম, আমি একটু ওই চাকার ওই পাশে যাই, এইখানে খুব চিপা লাগে।
কোথাও যাস না মাসুম, গুলি লাগবে। না ম্যাডাম, আমি ছোট্ট মানুষ, গুলি আমার উপর দিয়ে যাইব, দোয়া পড়েন। মাসুম গড়িয়ে গাড়ির অন্য পাশে চলে গেল। এই পাশটা জঙ্গলে ঘেঁষা এবং কারো নজরে নেই। মাসুমের ভঙ্গি মুহূর্তে বদলে গেল। সে মাটি থেকে কয়েকটা ধারালো চ্যাপ্টা পাথর কুড়িয়ে নিল। তার পকেটের লোহার বলগুলো বের করলো। বাতাস দক্ষিণ দিকে বইছে, দূরত্ব 80 গজ। টার্গেট 1, বাম পাশের গাছের ডালে। মাসুম গাড়ির বাম্পারের ফাঁক দিয়ে তাকালো। স্নাইপারটা রিলোড করছে। মাসুম তার ডান হাতটা পেশাদার বোলার বা ক্রিকেটারদের মতো সুইং করলো। সজোরে ছুঁড়ে মারলো একটা পাথর। পাথরটা বাতাসের বেগে গিয়ে সোজা স্নাইপারের কপালে লাগলো। স্নাইপার কোনো শব্দ করার সুযোগ পেল না। হাত থেকে রাইফেলটা পড়ে গেল। সে নিজেও ধপাস করে গাছ থেকে নিচে পড়ে গেল। টার্গেট ডাউন, নেক্সট। দ্বিতীয় স্নাইপারটা তার সঙ্গীকে পড়তে দেখে পজিশন বদলাচ্ছিল। মাসুম এবার পকেট থেকে দুটো লোহার মার্বেল বের করলো। সে গুলতির মতো আঙুল ব্যবহার করলো না, সরাসরি থ্রো করলো। মার্বেলটা গিয়ে লাগলো দ্বিতীয় স্নাইপারের গলায়। সে শ্বাসনালী চেপে ধরে গাছ থেকে ঝুলে পড়ল। বস, ওদের স্নাইপাররা পড়ে যাচ্ছে, মনে হয় আমাদের কেউ পাল্টা মারছে। কে মারছে? আমাদের তো স্নাইপার নেই। মাসুম কাজ শেষ করেই আবার সেই আগের ভীতু মাসুম হয়ে গেল। সে দ্রুত একটা কাঁটাযুক্ত ঝোপের মধ্যে হাত ঢুকিয়ে দিল। তার হাতে কাঁটা বিঁধে রক্ত বেরোতে লাগলো। সে গড়াগড়ি খেয়ে আবার সারহর কাছে চলে এলো। ওরে বাবারে, মরে গেলাম। ভূতে ঢিল মারে, গাছ থেকে মানুষ পড়ে। মাসুম, তুই ঠিক আছিস? না ম্যাডাম, আমি অজ্ঞান হইয়া যাইতাছি, আমারে ধরেন। মাসুম সারাহর পায়ের কাছে ঢলে পড়ল। শত্রুপক্ষ স্নাইপার হারিয়ে পিছু হটতে শুরু করলো। ভিক্টরের লোকেরা এবার ভারী গুলিবর্ষণ করে তাদের তাড়িয়ে দিল। বস, ওরা পালাচ্ছে, আমরা সেফ। আল্লাহ বাঁচিয়েছে, কিন্তু এই স্নাইপার দুটো মারলো কিভাবে? জানি না বস, হয়তো ভয়ে পা পিছলে পড়েছে বা আমাদের কোনো গুলি লেগেছে। কেউ জানলো না তাদের প্রাণ বাঁচিয়েছে সেই ছেলেটা, যে এখন মাটিতে পড়ে গোঙাচ্ছে। গোলাগুলি থেমে গেছে। বাতাসে পোড়া বারুদের গন্ধ। ভিক্টর গাড়ির বনেটের বসে পানি খাচ্ছে। তার হাত কাঁপছে। টাইগার লাশগুলো চেক করছে। সারাহ গাড়ির পেছনের সিটে বসে আছে। তার কোলে মাসুমের মাথা। মাসুম, এই মাসুম, চোখ খোল। মাসুম ধীরে ধীরে চোখ খুলল। তার চশমাটা বাঁকা হয়ে আছে। ম্যাডাম, আমরা কি জান্নাতে? হুর, পরি দেখতেছি না কেন? আপনি তো আছেন, কিন্তু বাকিটা কই? পাগল, আমরা বেঁচে আছি, তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি। বেঁচে আছি, কিন্তু ম্যাডাম আমার হাতে খুব জ্বালা করতেছে। সারাহ মাসুমের হাতের দিকে তাকালো। হাতের তালুতে অনেকগুলো কাঁটা বিঁধে আছে, রক্ত পড়ছে। এটা সেই পাথর কুড়ানোর সময় ঝোপে লেগে গিয়েছিল। ইস, তোর হাতটা তো জখম হয়ে গেছে, তুই এত নড়াচড়া করিস কেন বলতো? সারাহ নিজের গলা থেকে দামি সিল্কের স্কার্ফটা খুলল। তারপর সেটা দিয়ে খুব যত্ন করে মাসুমের হাতে পট্টি বেঁধে দিতে লাগলো। মাসুম সারাহর মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখে এখন আর সেই অহংকার নেই, আছে অকৃত্রিম মায়া। জানিস মাসুম, তুই আজ বাবাকে না বাঁচালে আমি এতিম হয়ে যেতাম। সবাই তোকে গাধা বলে, ভীতু বলে, কিন্তু তুই? আমি তো ভীতুই ম্যাডাম, বানর দেখাও ডরাই, বন্দুক দেখাও ডরাই। তুই এত ভীতু কেন মাসুম? একটা পুরুষ মানুষের কি এতটুকু সাহস থাকতে নেই? আজ যদি তুই ফাইট করতে পারতিস তাহলে হয়তো লুকিয়ে থাকতে হতো না। মাসুম উঠে বসলো। সে জানালার বাইরে তাকালো। দূরে পাহাড়ের চূড়ায় মেঘ জমেছে। তার দৃষ্টিতে এক মুহূর্তের জন্য বিষাদ ফুটে উঠল। ম্যাডাম, সাহস দিয়া কি হইব? সাহস দেখালে তো মানুষ মরে যায়। আমার মা কইতো বীরের কবলে ফুল দেওয়া যায়, কিন্তু কাপুরুষ হইয়া বাঁচা থাকলে মায়ের সেবা করা যায়। আমি তো বাঁচা থাকতে চাই ম্যাডাম, হিরো হওয়ার শখ নাই। সারাহ মাসুমের কথাগুলো শুনল। তার মনে হলো এই ছেলেটার কথার মধ্যে এক অদ্ভুত দর্শন আছে। এই স্বার্থপর দুনিয়ায় সবাই হিরো হতে চায়, কিন্তু কজন পরিবারের কথা ভাবে? তোর মা খুব ভাগ্যবতী রে মাসুম, তোর মতো ছেলে পেয়েছে। আমার বাবা তো ডন, তার হাজার হাজার লোক আছে, কিন্তু আমার জন্য জান দেওয়ার মতো কেউ নেই। আজ বুঝলাম তুই ছাড়া। জান দিমু কেন ম্যাডাম? জান তো আল্লাহর জিনিস। তো আপনারে কেউ টোকা দিলে তার আঙ্গুল ভাঙ্গা দিতে পারি,
মানে যদি সে আমার চেয়ে দুর্বল হয়ে যেত আর কি। আবার ফাজলামি, তোর হাতটা দে, ব্যথা করছে। একটু করতাছি, তবে আপনার এই রেশমি রুমালের ছোঁয়ায় ব্যথাটা কেমন জানি মিঠা মিঠা লাগতেছে। তুই না, তোর মুখটা সেলাই করে দেওয়া উচিত। চুপচাপ বসে থাক। আমরা এখন বাবার সিক্রেট ভিলাতে যাব। সারা, মাসুমের জ্ঞান ফিরেছে, ওকে নিয়ে আয়। আমাদের রওনা হতে হবে। থাইল্যান্ড বর্ডার ক্রস করা যাবে না আজ। আমরা জঙ্গলের ভিতরে সেফ হাউসে থাকবো। সেফ হাউস? চমৎকার। ভিতরে গোপন আস্তানা চেনার এর চেয়ে ভালো সুযোগ আর হবে না। মাসুম বোকা হাসি দিয়ে সারাহর কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালো, কিন্তু তার মনের ভেতরে চলছে যুদ্ধের ছক। সে জানে এই সেফ হাউসেই ভিক্টরের শেষের শুরু হবে। চলেন ম্যাডাম, জঙ্গলে মঙ্গল হবে ইনশাল্লাহ। তুই থাকলে মঙ্গল হবে কিনা জানি না, তবে এন্টারটেনমেন্টটা হবে শিওর। গাড়িগুলো আবার স্টার্ট দিল। মাসুম জানালার কাছে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করলো। সারাহ ভাবছে মাসুম ঘুমাচ্ছে, কিন্তু মাসিম আসলে গাড়ির চাকার ঘূর্ণন গুনে গুনে পথের দূরত্ব আর দিক মেপে নিচ্ছে। কিছুক্ষণ পর জঙ্গল সেফ হাউসে পৌঁছায়। সন্ধ্যা 7টা বাজে। জঙ্গলের ভেতর ভিক্টরের আলিশান সেফ হাউস। বাইরে ঝিঝি পোকার ডাক। মাসুম গেস্ট রুমের বাথরুমে ঢুকে দরজাটা লক করে দিল। তার বুকটা ধরফর করছে। পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করছে। স্ক্রিনে নাম ভেসে উঠছে, মিনি, তার ছোট বোন। হ্যালো মিনি, এতবার কল দিচ্ছিস কেন? আমি একটা ঝামেলার মধ্যে আছি, পরে কথা বলবো। ভাইয়া, ও ভাইয়া, তুমি আর ফোন রেখো না গো ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে। মিনি, কি হয়েছে? কাঁদছিস কেন? রাহাত ভাই কি বাবাকে হাসপাতালে নেয়নি? টাকার জন্য আটকে আছি? টাকার লাগবে না ভাইয়া, সব শেষ, সব শেষ। বাবা আর নেই, বাবা আমাদের ছেড়ে চলে গেছে ভাইয়া, চলে গেছে। মাসুমের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। বাথরুমের সাদা টাইলসগুলো যেন ঘুরছে। সে দেওয়াল ধরে কোনো মতে দাঁড়িয়ে রইল। কি কি বলছিস তুই? বাবা নেই মানে? কালও তো কথা হলো, বাবা তো শুধু অসুস্থ ছিল, বাবা কেন মারা যাবে? আজ বিকেলে হার্ট অ্যাটাক করেছিল, সরকারি হাসপাতালে বারান্দার ফ্লোরে শুয়েছিল বাবা। ডাক্তার আসেনি সময় মতো। রাহাত ভাইকে কতবার কল দিলাম, ও ধরলো না। বাবা শুধু তোমার নাম নিচ্ছিল ভাইয়া, বলছিল মাসুম কি আসবে না, আমার ছোট ছেলেটাকে একটু দেখবো না। ভাইয়া, বাবার চোখ খোলা রেখে মারা গেছে গো ভাইয়া। চোখ খোলা রেখে? বাবা আমার জন্য অপেক্ষা করছিল, আর আমি আমি এখানে নাটক করছি? ভাইয়া, তুমি কখন আসবা? বাবার লাশ বাড়িতে নিয়ে এসেছি, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি না এলে বাবাকে কবর দেব কিভাবে বলো? তুমি তো বাবার প্রিয় ছেলে ছিলে। মাসুমের গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। একটা বিশাল দলা পাকিয়ে আসছে তার গর্জে। সে প্রাণপণে নিজেকে সামলানোর চেষ্টা করছে। সে জানে সে এখন চাইলেও 1000 মাইল দূর থেকে উড়ে যেতে পারবে না। তার কাঁধে দেশের দায়িত্ব। মিনি, বোন আমার, আমি আমি যেতে পারবো না রে। কি বলছো তুমি? বাবার জানাজায় আসবে না? তুমি এত পাষাণ কিভাবে হলে ভাইয়া, কিভাবে? বাবা তো মরে গিয়েও শান্তি পাবে না ভাইয়া। ছি ভাইয়া, ছি। তোমার ওই বিদেশের টাকার মুখে আগুন লাগুক। মিনি, আমাকে ভুল বুঝিস না বোন, আমার হাত পা বাঁধা। আমি চাইলেও তুই রাহাত ভাইকে বল বাবাকে কবর দিয়ে দিতে। আমি আমি পড়ে আসবো। মিনি ওপাশ থেকে লাইনটা কেটে দিল। ফোনের টুট টুট শব্দটা মাসুমের কানে হাতুড়ির মতো বাজতে লাগলো। মাসুম ফোনটা বেসিনে ছুঁড়ে মারতে গিয়েও থামলো। এটা স্যাটেলাইট ফোন, এটা ভাঙা যাবে না। মাসুম শাওয়ারটা ফুল স্পিডে ছেড়ে দিল। ঝর্ণার পানির নিচে সে জামা কাপড় পরেই দাঁড়িয়ে পড়ল। পানির শব্দের সাথে মিশে গেল তার বুক ফাটা কান্নার আওয়াজ। বাবা, ও বাবা, আমাকে মাফ করে দিও। আমি কুলাঙ্গার, আমি তোমার শেষ সময়ে পাশে থাকতে পারলাম না। তুমি ফ্লোরে শুয়ে মারা গেলে, আর আমি এখানে রাজপ্রাসাদে আছি। আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললে আমাকে? মাসুম আয়নায় নিজের ভেজা চেহারার দিকে তাকালো। তার চোখ দুটো রক্তজবা ফুলের মতো লাল।
সে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে আঙুল তুলল। কাঁদিস না মাসুম, কমান্ডোররা কাঁদে না। তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। ওই রাহাত ভাই আর এই ভিক্টর কাউকে ছাড়বো না। বাবা, তোমার কসম, হাজার হাজার বাবার জীবন বাঁচিয়ে আমি তোমার জানাজার কাপ ফাড়া আদায় করব। আজ রাতটাই শেষ রাত। মাসুম বাথরুম থেকে বেরিয়ে সেফ হাউসের ছাদে চলে আসে। রাত 10টা, বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাস খুব ঠান্ডা। আকাশে বিশাল চাঁদ, জঙ্গলের গাছগুলো চাঁদের আলোয় রহস্যময় দেখাচ্ছে। সারাহ ছাদে দাঁড়িয়ে আছে, তার পরনে একটা নীল শাড়ি। সে আজ খুব সেজেছে। মাসুম সিঁড়ি দিয়ে ছাদে উঠল। তার চোখ এখনো একটু ফোলা, কিন্তু চশমার আড়ালে সেটা বোঝা যাচ্ছে না। ম্যাডাম, আপনি এখানে? আমাকে ডাকলেন কেন? টাইগার ভাই দেখলে তো আমার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিবে। টাইগার এখন নিচে বাবার সাথে মদ্যপান করছে, কেউ আসবে না, কাছে আয়। কাছে আসবো মানে? ম্যাডাম, আমি গরিব মানুষ, আমার গায়ে মশা বসে। আপনার গায়ে বসলে তো মশারও জাত যাবে। চুপ করবি? সবসময় ফাজলামি ভালো লাগে না। মাসুম, তুই কি জানিস তোকে কেন আমি জোর করে এই জঙ্গলে নিয়ে এসেছি? কেন ম্যাডাম? আপনার লাগেজ টানার জন্য নাকি বোরিং টাইম পাস করার জন্য? ভুল, আমি তোকে এনেছি কারণ আমি শহর থেকে অনেক দূরে এমন একটা নির্জন জায়গায় তোকে কিছু বলতে চেয়েছিলাম, যেখানে আমার বাবার ক্ষমতা, আমার স্ট্যাটাস কিছুই থাকবে না, শুধু তুই আর আমি। মাসুম একটু থমকে গেল। সারাহর গলায় আজ অন্যরকম সুর। মাসুম এক পা পিছিয়ে গেল। ম্যাডাম, শরীর খারাপ লাগতেছে, ডাক্তার ডাকবো নাকি ভূতে ধরেছে? হ্যাঁ, ভূতে ধরেছে, প্রেমের ভূতে। মাসুম, আমি তোকে ভালোবাসি। মাসুমের বুকের ভেতরটা ধক করে উঠল। বাবার মৃত্যু শোকের উপর এই প্রেমের আঘাত। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। ম্যাডাম, জোকসটা ভালো ছিল। আপনি আর আমি আসমান আর জামিন। আমি আপনার ড্রাইভার হওয়ার যোগ্য না, আর আপনি আমারে ভালোবাসেন। সিনেমার শুটিং চলতেছে নাকি? আমি সিরিয়াস মাসুম, আমি আমার বাবার মতো জীবন চাই না। রক্ত, খুন, টাকা এসব আমার দম বন্ধ করে দেয়। আমি দেখেছি তুই কেমন। তুই বোকা হতে পারিস, ভীতু হতে পারিস, কিন্তু তোর মনটা কাঁচের মতো স্বচ্ছ। তুই বৃষ্টির মধ্যে নিজে ভিজে আমাকে ছাতা দিয়েছিস, আমাকে হাসিয়েছিস। আমি তোমাকেই চাই মাসুম। আমার বাবার অনেক টাকা, আমাদের কোনো কষ্ট হবে না, আমরা দূরে কোথাও চলে যাব। মাসুম সারাহর হাতের দিকে তাকালো। এই হাত ধরলে হয়তো তার জীবনটা সুন্দর হয়ে যেত, কিন্তু সে যে মিশনে আছে সেখানে ভালোবাসার কোনো স্থান নেই। সে যদি এখন সারাহকে গ্রহণ করে, তবে ভিক্টরকে মারা যাবে না, আর ভিক্টরকে না মারলে দেশ বাঁচবে না। তাকে নিষ্ঠুর হতেই হবে। হাতটা ঝটকা দিয়ে সরিয়ে বলে, ম্যাডাম, আপনার মাথাটা সত্যিই গেছে। বড় লোকদের এই এক সমস্যা, শখ জাগলে মানুষ কিনে নিতে চায়। আমি আপনার শখের পুতুল না। আমি গরিব হতে পারি, কিন্তু আমারও একটা স্ট্যাটাস আছে। আপনার মতো মাফিয়া ডনের মেয়ের সাথে প্রেম করলে আমার মা কবরে শুয়েও শান্তি পাবে না। মাসুম, তুই আমাকে রিজেক্ট করছিস? আমি সারাহ, ছেলেরা আমার পায়ের কাছে পড়ে থাকে। থাকতে পারে, কিন্তু আমি পড়বো না। আপনি ভুল জায়গায় দোকান দিয়েছেন ম্যাডাম। যান, নিচে গিয়ে ঘুমান। কাল সকালে হয়তো আপনার এই পাগলামিটা কেটে যাবে। তুই একটা ইমোশনলেস পাথর। তোর বুকে কি মায়া দয়া নেই? আমি তোর জন্য আমার সব ছেড়ে দিতে রাজি, আর তুই আমাকে অপমান করছিস। মায়া দিয়ে পেট ভরে না ম্যাডাম, আর পাথর না হইলে গরিবরা কবেই ভেঙে যাইতো। যান, আমার সামনে থাইকেন না, আমার ঘেন্না লাগতেছে। ঘেন্না শব্দটা সারাহর বুকে তীরের মতো বিঁধল। সেই রাগে ধুকে কাঁপতে কাঁপতে মাসুমের গালে সজোরে একটা থাপ্পড় মারল। তুই আমাকে ঘেন্না করিস? ঠিক আছে, আজ থেকে আমিও তোকে ঘেন্না করব। তুই আমার মরা মুখ দেখবি, তবু আমি তোর কাছে আসবো না। সারাহ কাঁদতে কাঁদতে দৌড়ে ছাদ থেকে নেমে গেল। মাসুম গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে আবার পানি গড়িয়ে পড়ল। সরি সারা, তোমাকে ফিরিয়ে দিলাম, কারণ তোমাকে আমি মারতে পারবো না, কিন্তু তোমার বাবাকে মারতেই হবে। আমার ভালোবাসা আজ দেশের জন্য কোরবানি দিলাম। বাবা, তুমি দেখছো, তোমার ছেলে আজ নিজের সুখ বিসর্জন দিল। এদিকে সেফ হাউসের লিভিং রুমের চারপাশের করিডোর। রাত 2টো, পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই ঘুমোচ্ছে।
শুধু ভিক্টরের ঘরের বাতি জ্বলছে। মাসুম কালো একটা হুডি পরে করিডোরে দাঁড়িয়ে আছে। সেই ভিক্টরের দরজার কি হলে একটা লেজার মাইক্রোফোন ধরল। ভিক্টর ভেতরে ফোনে কথা বলছে। হ্যাঁ বস, সব রেডি। জাহাজ শিহক লোড করা হয়ে শেষ। পোর্ট ক্লাং থেকে ঠিক রাত 3টায় ছাড়বে। ক্যাপ্টেনকে বলে দিন সোজা চিটাগাং পোর্টের রুট ধরতে। RDX এর টাইম কি সেট করা আছে? অবশ্যই, মাল খালাস হওয়ার দরকার নেই। জাহাজটা পোর্টে ভিড়লেই ব্লাস্ট হবে, পুরো পোর্ট উড়ে যাবে, সাথে আশেপাশের 3 কিলোমিটার এলাকা। বাংলাদেশ সরকার বোঝাবে ভিক্টরের সাথে বেইমানি করার ফল কি। মাসুমের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। চিটাগাং পোর্ট উড়িয়ে দেওয়া মানে বাংলাদেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাওয়া, হাজার হাজার শ্রমিক মারা যাবে। আর মাত্র 1 ঘন্টা পোর্ট ক্লাং, এখান থেকে 40 মিনিটের রাস্তা, এখনই বের হতে হবে। মাসুম দ্রুত পায়ে তার ঘরের দিকে গেল। সে তার তালিমারা পুরনো ব্যাগটা বিছানায় রাখলো। পকেট থেকে একটা ছোট চাকু বের করে ব্যাগের তলাটা চিরে ফেলল। ছেঁড়া তলার নিচ থেকে বেরিয়ে এলো কালো রঙের একটা প্যাকেট। মাসুম প্যাকেটটা খুলল। ভেতরে তার আসল গিয়ার, কালো ট্যাকটিক্যাল গ্লাভস, একটা সাইলেন্সার লাগানো গ্লক 19 পিস্তল, দুটো ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড আর একটা C4 এক্সপ্লোসিভ। বিদায় মাসুম বিল্লা, বিদায় বোকা ছাত্র, তোমার অভিনয়ের মেয়াদ শেষ। মাসুম চশমাটা খুলে বিছানায় ছুঁড়ে মারল। শার্টের বোতাম খুলে ফেলল। ভেতরে কালো রঙের টাইট টি শার্ট। সে গ্লাভসগুলো হাতে পরল। আয়নায় নিজেকে দেখল। এই সেই মেজর মাসুম, যাকে দেখলে শত্রুর আত্মা কেঁপে ওঠে। বাবা দোয়া করো, আজ রাতে শয়তানের রাজত্ব শেষ হবে। রাত 2:30। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিজলি চমকাচ্ছে। ভিক্টর, টাইগার আর সারাহ তাড়াহুড়ো করে গাড়িতে উঠছে। ভিক্টর পোর্টে যাচ্ছে শিপমেন্ট তদারকি করতে। সারাহ জেদ করে সাথে যাচ্ছে। সে আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চায় না। বস, ওই মাসুমকে কি ডাকবো? না, গাধাটা ঘুমাচ্ছে, ঘুমাক, ওকে আর দরকার নেই। কাজ শেষ হলে ফিরে এসে ওকেও শেষ করে দিব। বেশি জেনে ফেলেছে। ওকে মেরো না বাবা, ও তো কিছুই জানে না। ওকে এখানেই ফেলে রেখে চলো, পরে এসে নিয়ে যাব। ভিক্টরের কনভয় গেট দিয়ে বেরিয়ে গেল। 3টে গাড়ি, সবার পেছনে একটা কাভার্ড ভ্যান, যাতে কিছু এক্সট্রা গার্ড আর অস্ত্র আছে। গাড়িগুলো চলে যাওয়ার ঠিক 2 সেকেন্ড পর দোতলা বারান্দা থেকে একটা কালো ছায়া লাফ দিয়ে নিচে নামলো মাসুম। সে বৃষ্টির মধ্যে দৌড়ে গিয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনের ডালাটা ধরে ঝুলে পড়ল। আমাকে রেখে যাবি ভাবলি? আমি তো তোদের ছায়া। মৃত্যু যখন কাছে আসে তখন ছায়া দীর্ঘ হয়। মাসুম ভ্যানের তালাটা তার কাছে থাকা একটা বিশেষ তার দিয়ে 1 সেকেন্ডে খুলে ফেলল। সে ভ্যানের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে 2জন গার্ড বসে ঝিমুচ্ছিল। কে কে ওখানে? মাসুম ফোনে কথা বলল না। বিদ্যুৎ চমকের আলোয় গার্ডরা শুধু দেখলো একটা কালো ছায়া তাদের দিকে ধেয়ে আসছে। খচ করে একটা শব্দ হলো। মাসুমের সাইলেন্সার লাগানো পিস্তল থেকে 2টো গুলি বের হলো। গার্ড দুটো টু শব্দ করার আগেই লুটিয়ে পড়ল। শান্তিতে ঘুমা, তোদের পাপের বোঝা অনেক ভারী ছিল। মাসুম ভ্যানের ভেতরটা দখল করে নিল। সে গার্ডের লাশগুলো একপাশে সরিয়ে জায়গা করে বসলো। সে তার পিস্তলটা রিলোড করলো। মাসুম জানে পোর্ট ক্ল্যাং এর পৌঁছাতে আর মাত্র 10 মিনিট। সেখানে তার জন্য অপেক্ষা করছে ভিক্টরের পুরো বাহিনী, একটা লোডের জাহাজ আর তার ভালোবাসা সারাহ। আজ রাতে তাকে হয় মরতে হবে, নয়তো মারতে হবে। আর আজই সারাহ জানবে সে যাকে ভালোবেসেছিল সে কোনো সাধারণ মানুষ নয়, সে এক জীবন্ত আগ্নেয়গিরি। শিকার শুরু। রাত 3টে। পোর্ট ক্ল্যাং শিপিং ইয়ার্ডে এসে পৌঁছায় তারা। মুষলধারে বৃষ্টি হচ্ছে। পোর্টের বিশাল ক্রেনগুলোর নিচে ভিক্টরের জাহাজ সিংহক দাঁড়িয়ে আছে। জাহাজের ডেকের ওপর কন্টেনার লোড হচ্ছে। ভিক্টর একটা বড় ছাতার নিচে দাঁড়িয়ে কক্ষে তদারকি করছে। সারাহ গাড়ির ভেতরে বসে আছে, সে নামেনি। টাইগার এবং আরও 20 জন সশস্ত্র গার্ড পাহারায়।
মাসুম কন্টেনারের ছায়ার আড়াল থেকে জাহাজের দিকে এগোচ্ছে। তার লক্ষ্য জাহাজের ইঞ্জিন রুম। সেখানে C4 এক্সপ্লোসিভ ফিট করে প্রপেলার জ্যাম করে দিতে হবে, যাতে জাহাজ নড়তে না পারে। মাসুম হামাগুড়ি দিয়ে জাহাজের সিঁড়ির কাছে পৌঁছালো। আর মাত্র 10 কদম, বাবার কসম, আজ এই জাহাজ নড়বে না। মাসুম সিঁড়িতে পা দিতেই হঠাৎ জাহাজের ওপর থেকে একটা ফ্ল্যাড লাইটের আলো সোজা তার মুখের উপর পড়ল। তীব্র আলোয় মাসুম চোখ কুঁচকে ফেলল। ওয়েলকাম মিস্টার স্টুডেন্ট, আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মাসুম বুঝলো সে ফাঁদে পড়েছে। চারপাশ থেকে 15 জন গার্ড বন্দুক তাক করে বেরিয়ে এলো। মাসুম হাত তুলল না, সে পকেটে হাত ঢোকানোর চেষ্টা করলো। খবরদার, হাত নড়লেই ঝাঁঝরা করে দেব। বস, ইঁদুর ধরা পড়েছে। ভিক্টর ছাতা সরিয়ে এগিয়ে এলো, তার মুখে শয়তানের হাসি। দুজন গার্ড এসে মাসুমের হাত পেছনে মুড়ে ধরে হাঁটু কেটে বসিয়ে দিল। ভিক্টর মাসুমের চিবুক ধরে মুখটা উঁচু করলো। আমি জানতাম তুই আসবি, কিন্তু তুই যে এত বড় গাধা তা জানতাম না। একা এসেছিস আমার এম্পায়ার ধ্বংস করতে। আঙ্কেল, ভুল হয়েছে। আমি তো সারাহ ম্যাডামরে খুঁজতে আসছিলাম। ম্যাডামরে না দেখে আমার ঘুম আসে না। ভিক্টর সজোরে মাসুমের মুখে লাথি মারল। চুপ কর ভণ্ড, তোর নাটক শেষ। আমি জানি তুই স্পাই, কিন্তু তুই কোন সংস্থার সেটা মরার আগে বলেছা। সারাহ গাড়ি থেকে দৌড়ে বেরিয়ে এলো। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে বাবার সামনে এসে দাঁড়ালো। বাবা, ওকে মেরো না। ও স্পাই হতে পারে না। ও আমাকে বাঁচিয়েছে, ও আমাকে ভালোবাসে। ওর দিকে তাকাও, ও ভয়ে কাঁপছে। তুই সর সারা, ভালোবাসার দোয়া তুলো আমাদের সব ইনফরমেশন পাচার করেছে। টাইগার, ওর মাথায় পিস্তল ঠেকাত। টাইগার তার বড় ডেসার্ট ঈগল পিস্তলটা মাসুমের কপালে ঠেকালো। মাসুমের কপাল থেকে রক্ত গড়িয়ে বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। বস, অনুমতি দিন, মগজটা রাস্তায় নামিয়ে দিই। দাঁড়া, মাসুম মরার আগে শেষ কোনো ইচ্ছা আছে? তোর বাবার নামটা বলে যা, যাতে মৃত্যুর খবরটা বাঁচাতে পারি। মাসুমের চোখ বন্ধ। সে মনে মনে বাবার মুখটায় আনলো। বাবার সেই ফ্লোরে শুয়ে থাকা লাশ, বোনের কান্না। হঠাৎ মাসুমের শরীর থেকে ভয়ের কাঁপুনিটা উধাও হয়ে গেল। সে ধীরে ধীরে চোখ খুলল। সেই চোখে আর বোকা ছাত্রের চাহনি নেই, সেই চোখে এখন প্রণয়। শেষ ইচ্ছা? হ্যাঁ আছে। বল। আমার শেষ ইচ্ছা হলো তোদের সবাইকে নরকে পাঠানো। কি? মাসুম ধীরে ধীরে মাথা সোজা করলো। বৃষ্টির ঝাপটায় তার চুলগুলো মুখের ওপর থেকে সরে গেছে। সে টাইগারের চোখের দিকে সরাসরি তাকালো। টাইগার, পিস্তলটা সেফটি মুড অফ না করেই কপালে ঠেকেছিস? অপেশাদার। কি বললি তুই? চোখের পলক ফেলার আগেই মাসুম মাথাটা ডান দিকে সরালো এবং টাইগারের কবজিটা ধরে উল্টো দিকে মুচড়ে দিল। করাত করে হাড় ভাঙার শব্দ হলো। টাইগার যন্ত্রণায় চিৎকার করে উঠল। সে পিস্তলটা মাসুমের হাতে চলে গেল। মার ওকে, মার। গার্ডরা গুলি করার আগে মাসুম টাইগারের দেহটাকে ঢাল হিসেবে ব্যবহার করলো। গার্ডদের গুলি টাইগারের বুকে বিঁধল। টাইগার মাটিতে লুটিয়ে পড়ল। আমি বাংলাদেশ সেনাবাহিনীর ঈগল স্কোয়াডের মেজর মাসুম আহমেদ, আর এটা আমার দেশ, আমার বাবার সম্মানের লড়াই। সারাহ দুহাতে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না তার সেই ভীতু মাসুম, যে কুকুরের ভয়ে কাঁদে, সে এখন এক হাতে অটোমেটিক পিস্তল চালাচ্ছে আর অন্য হাতে গ্রেনেডের পিন খুলছে। সারা, সরে যাও, কন্টেনারের পেছনে যাও। মাসুম ফ্ল্যাশ ব্যাং গ্রেনেডটা ছুঁড়ে মারল। তীব্র আলোয় গার্ডরা অন্ধ হয়ে যায়। শুরু হলো একপাক্ষিক যুদ্ধ। মাসুম কন্টেনারের উপর লাফিয়ে উঠল। সে বৃষ্টির মধ্যে ছায়ার মতো মুট করছে। এক এক গুলি, এক এক লাশ। সবাইকে ডাক, জাহাজ স্টার্ট দে, আমি এখনই পালাবো। মাসুম কন্টেনারের ওপর থেকে লাফ দিয়ে ভিক্টরের 2 গার্ডের ওপর পড়ল। একজনের ঘাড় মটকে দিল, অন্যজনের পেটে লাথি মেরে 10 হাত দূরে ফেলে দিল। সে ভিক্টরের দিকে এগোতে লাগলো। ভিক্টর, পালাবি কোথায়? আজ তোর পালানোর কোনো রাস্তা নেই। আমার বাবার লাশের কসম, আজ তোর রক্ত দিয়ে এই মাটি ধোবো। তুই মানুষ না শয়তান। শয়তানের জন্য আমি আজরাইল।
ভিক্টর ভয় পেয়ে জাহাজের দিকে দৌড় দিল। সে জাহাজের রিমোট ডোনেটের বের করল। কাছে আসবি না, রিমোট চাপ দিলে পুরো পোর্ট উড়ে যাবে, তোর সারাও মরবে। মাসুম থমকে দাঁড়ালো। সারাহু কন্টেনারের পাশে দাঁড়িয়ে। বোমা ফাটলে সারাহু বাঁচবে না। ভিক্টর, তোর লড়াই আমার সাথে, মেয়েটাকে কেন টানছিস? কারণ ও তোর দুর্বলতা। আমি জানি তুই একে ভালোবাসিস। পিস্তল ফেলে, নইলে আমি বোতাম টিপলাম। মাসুম ধীরে ধীরে পিস্তলটা মাটিতে নামিয়ে রাখলো। সে 2 হাত তুলল। ঠিক আছে, আমি হার মানলাম, ওকে ছেড়ে দে। বোকা মেজর, প্রেম তোকে দুর্বল করে দিয়েছে, মর এখন। ভিক্টর রিমোটের বোতাম টিপতে যাবে, ঠিক তখনই একটা গুলি এসে ভিক্টরের হাতের কবজিতে লাগলো। ভিক্টর হাত থেকে রিমোট ফেলে দিয়ে চিৎকার করে উঠল। আহ আহ, কে কে গুলি করলো? সবাই তাকালো। সারাহু মাটিতে পড়ে থাকা টাইগারের পিস্তলটা সারাহুর হাতে। তার হাত কাঁপছে, কিন্তু নিশানা ঠিক ছিল। বাবা, তুমি হেরে গেছো। আমি আর তোমার পাপের সঙ্গী হতে পারবো না। সারা, এই সুযোগে মাসুম দৌড়ে গিয়ে ভিক্টরকে লাথি মারল। ভিক্টর ছিটকে গিয়ে জাহাজের রেলিংয়ে ধাক্কা খেল। মাসুম রিমোটটা লাথি মেরে সবপাটে। খেলা শেষ ভিক্টর। ভিক্টর ছিটকে গিয়ে জাহাজের রেলিংয়ে ধাক্কা খেল। মাসুম রিমোটটা লাথি মেরে সাগরে ফেলে দিল। ভিক্টর কোমর থেকে একটা ছুরি বের করে মাসুমের ওপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। ভিক্টর মরিয়া হয়ে পড়েছে। মাসুমের হাতে ব্যান্ডেজ ছিল, সেটা খুলে রক্ত পড়ছে। আমি মরলে তোকে উনি মরবো। আমি মরতে আসিনি ভিক্টর, আমি এসেছি বিচার করতে। মাসুম ভিক্টরের ছুরির হাতটা ধরে ফেলল এবং উল্টো ভিক্টরের কাঁধে ঢুকিয়ে দিল। ভিক্টর ব্যথায় হাঁটু গেড়ে বসল। মাসুম ভিক্টরের কলার ধরে তাকে টেনে তুলল। তুই আমার দেশের ক্ষতি করতে চেয়েছিস। আমার বাবার চিকিৎসার টাকা চুরির পরোক্ষ কারণ তুই। আজ তোর বিচার এই প্রকৃতির হাতে। ঠিক সেই সময় সাইরেনের শব্দে পুরো এলাকা কেঁপে উঠল। কিন্তু এগুলো মালয়েশিয়ার পুলিশ নয়। কালো রঙের 10টা SUV পোর্টে ঢুকলো। গাড়িগুলো থেকে নামলো একদল কমান্ডো। তাদের পোশাকে বাংলাদেশের ফ্ল্যাগ এবং SWAT লেখা। নেতৃত্বে এজেন্ট রাকিব। মেজর মাসুম, আমরা ব্যাকআপ নিয়ে এসেছি, এরিয়া সিকিউরড। টাইমিংটা একটু লেট হলো রাকিব ভাই, তবে একদম পারফেক্ট। ভিক্টর রাকিবদের দেখে বুঝে গেল তার বাঁচার আর কোনো আশা নেই। সে মাসুমের দিকে তাকিয়ে শেষবার থুতু দিতে চাইল। মাসুম সরে গেল। রাকিব ভাই, এই আবর্জনাটাকে নিয়ে যান। এর বাকি জীবনটা বাংলাদেশের জেলের অন্ধকার কুঠুরিতে কাটবে। রকিবের লোকেরা এসে ভিক্টরকে হাতকড়া পরিয়ে দিতে নিয়ে গেল। মাসুম হাঁটু গেড়ে বসে পড়ল। তার শরীরে অনেক আঘাত, কিন্তু মনে প্রশান্তি। ভোর 5টা, বৃষ্টি থেমে গেছে। পূব আকাশে ভোরের আলো ফুটছে। মাসুম একটা অ্যাম্বুলেন্সের পেছনে বসে আছে। তার হাতে ব্যান্ডেজ করা হচ্ছে। সারাহও একটু দূরে দাঁড়িয়ে আছে। সে মাসুমের দিকে আসতে দ্বিধা করছে। রাকিব এসে মাসুমের কাঁধে হাত রাখল। মাসুম, ইউ ডিড ইট। জাহাজ জব্দ করা হয়েছে, RDX সক্রিয় করা হয়েছে। প্রধানমন্ত্রী তোমাকে নিজে অভিনন্দন জানিয়েছেন, আর তোমার বাবার। জানি ভাই, বাবা আর নেই। শোনো, তোমার বাবার সব ঋণ সরকার শোধ করবে। আর তোমার বড় ভাই রাহাত, তার দুর্নীতির ফাইল আমরা ওপেন করেছি। সে জেলের ভাত খাবে। তোমার বোন আর মায়ের দায়িত্ব এখন আমাদের। ধন্যবাদ ভাই। এখন আমি শুধু বাড়ি যেতে চাই, বাবার কবরে একটু মাটি দিতে চাই। রাকিব চলে গেল। মাসুম দেখলো সারাহ দাঁড়িয়ে আছে। মাসুম উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে সারাহর কাছে গেল। ম্যাডাম, সরি সারা, এখনও কি দাঁড়িয়ে থাকবেন নাকি নতুন সাইকেলটা কিনে দেবেন? তুমি তুমি আমাকে ঠকিয়েছো মাসুম। তুমি মেজর ছিলে, অথচ আমার সাথে বোকা সাজার অভিনয় করেছো। তোমার ওই প্রেম, ওটাও কি অভিনয় ছিল? সারা শোনো, আমার নামটা মিথ্যে ছিল, আমার পরিচয় মিথ্যে ছিল, কিন্তু বৃষ্টির রাতে ওই ছাতার নিচে দাঁড়ানোটা মিথ্যে ছিল না। তোমার জন্য পাথর কুড়োনো মিথ্যে ছিল না। আজ পিস্তল ফেলে দিয়ে তোমার জন্য মরতে চাওয়াটাও অভিনয় ছিল না। তাহলে কেন আমাকে ফিরিয়ে দিয়েছিলে গতকাল রাতে? কারণ তখন আমি ছিলাম এক অনিশ্চিত ভবিষ্যতের সৈনিক। কিন্তু আজ মিশন শেষ। আজ আমি শুধুই মাসুম। তুমি চলে যাবে বাংলাদেশে? যেতে তো হবেই, আমার মা বোন অপেক্ষা করছে।
আমার দেশ অপেক্ষা করছে। আর আমি একা হয়ে গেলাম না? কে বলেছে একা? আমার ভিসার মেয়াদ কিন্তু শেষ হয়ে যায়নি। আর শুনেছি বাংলাদেশে বিদেশি বউদের খুব আদর করা যায়। তুমি আমাকে প্রপোজ করছো? আমি যে বোকা মানুষ, প্রপোজ করতে পারি না। তবে আমার একটা সাইকেল দরকার, আর সাইকেলের পেছনে বসার জন্য কাউকে দরকার। তুমি যাবে? সারাহ দৌড়ে এসে মাসুমকে জড়িয়ে ধরল। যাব, আমি জাহান্নামেও যাব তোমার সাথে। জাহান্নামে না পাগলি, বাংলাদেশে যাব, সোনার বাংলাদেশে। ভোরের সূর্য উঠল। পোর্টের পানিতে সেই সূর্যের আলো চিকচিক করছে। মাসুম আর সারাহ একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে। তাদের পেছনে বাংলাদেশের পতাকা লাগানো গাড়িগুলো অপেক্ষা করছে। মাসুমের ছায়াযুদ্ধ শেষ হলো, শুরু হলো এক নতুন জীবনের আলোকিত অধ্যায়।